হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। তোমরা যারা যারা এখন ক্লাস 11-এ পড়াশোনা করতেছো, তোমাদের কিন্তু সেমিস্টার 1-এর এক্সামিনেশন চলে আসলো। সেমিস্টার 1-এর এক্সামিনেশনে আমরা সবাই জানি এবার তোমাদের শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন থাকবে। তোমাদের ফিজিক্সের টোটাল হচ্ছে 35টা এমসিকিউ কোশ্চেন থাকবে, 35 নাম্বার থাকবে। ইউনিট ওয়াইজ কত মার্কস থাকবে সেটা জানবো, এবং আমরা কি করব এখন থেকে এই চ্যানেলে তোমাদের সেমিস্টার 1-এর যে বিভিন্ন টপিকগুলো আছে, যে 5টা টপিক আছে, সেই টপিক ওয়াইজ আমরা বিভিন্ন কোশ্চেন নেব, সেই কোশ্চেনগুলো সলিউশন দেখব। তবে এইখানে এমন না যে শুধুমাত্র অপশনগুলোই দেখব, একটা কোশ্চেন কেমন করে সলভ করতে লাগবে সেটাও দেখবো। কারণটা তোমাদের কোনো কোশ্চেনে কিন্তু ডাইরেক্ট আসবে না, তোমাদের অপশন দেখে লাভ নাই। তোমাদের প্রথমে কি করতে লাগবে, যে কোশ্চেনটা কেমন করে সলভ করতে লাগে। কারণটা তোমাদের যে পরীক্ষায় যে ডাটাগুলো দেওয়া থাকবে, সেই ডাটাগুলো কিন্তু আলাদা আলাদা থাকবে। তার জন্য তোমাদের অ্যান্সার গুলো আলাদা আলাদা আসতে পারে। এর জন্য তোমাদের কিন্তু সবাইকে যেমন থিওরি পড়ছো, ঠিক থিওরি পড়ার পর কিন্তু কোশ্চেন সলভ করতে লাগবে। আর কোশ্চেন সলভ শুধুমাত্র অপশন দেখা না। তোমাদের এমসিকিউ এর সময় অনেকের মনে করো যে শুধুমাত্র অপশনটাই ইম্পর্টেন্ট। ইয়েস, পরীক্ষায় তোমরা শুধুমাত্র অপশনটাই দিবা, কিন্তু সেই অপশনটা কোনটা ঠিক কোনটা ভুল এটা বোঝার জন্য তোমাদের কোশ্চেনটাকে আগে সলভ করতে লাগবে। তাহলে আমরা কি করব, এই চ্যানেলে এখন থেকে বিভিন্ন ইউনিট নেব, সেই ইউনিটগুলোর আমরা কি করব, অনেক কোশ্চেন নেব, সেই কোশ্চেনগুলো সলভ করব। আর এই যে সলিউশনগুলো তোমরা এখন পাবা, সেই সলিউশনগুলো দেখলে বুঝতে পাবা যে থিওরিতে যে ফর্মুলাগুলো পড়ছো, সেই ফর্মুলাগুলো কেমন করে কোথায় ইউজ করতে লাগবে, এবং তোমাদের পরবর্তীতে কিন্তু অনেক অনেক হেল্পফুল হবে এই কোশ্চেনগুলো। আর এর মধ্যে থেকে প্রচুর কোশ্চেন তোমাদের কিন্তু কমনও আসবে। সো আমরা আজকে প্রথমে হচ্ছে ইউনিট 4 নিয়ে স্টার্ট করি। ইউনিট 4 দিয়ে আমরা স্টার্ট করব, এবং পরবর্তীতে আলাদা আলাদা যে সম্পূর্ণ ইউনিটগুলো আছে আমাদের 5টা ইউনিট, 5টা ইউনিটেই আমরা কিন্তু এই চ্যানেলে ডিসকাস করব। ওকে, সো তোমরা একবার কি করো হচ্ছে 5টা ইউনিটে ডিসকাস করার জন্য আমি তোমাদের সাজেস্ট করব যে একবার প্রথমে দেখে নেই যে আমাদের ক্লাস 11-এ কোন ইউনিট থেকে কত নাম্বার থাকবে। আমাদের ক্লাস 11-এ টোটাল হচ্ছে আমাদের 5টা ইউনিট আছে। তোমাদের ইউনিট 1 থেকে টোটাল নাম্বার থাকবে হচ্ছে 3টা, অর্থাৎ এখান থেকে 3টে এমসিকিউ কোশ্চেন থাকবে। ইউনিট 2 থেকে তোমাদের থাকবে হচ্ছে 12 নাম্বার কোশ্চেন। ওকে, কাইনেমেটিক্স থেকে 12 নাম্বার কোশ্চেন। তারপরে হচ্ছে ইউনিট 3 অর্থাৎ নিউটনস মোশন ল, এটা থেকে তোমাদের 8 নাম্বার কোশ্চেন থাকবে। ইউনিট 4 থেকে তোমাদের যেটা হচ্ছে কার্য শক্তি ক্ষমতা যে চ্যাপ্টারটা আছে, সেটার থেকে তোমাদের 5 নাম্বার থাকতেছে। এবং যে মোমেন্ট অফ ইনার্শিয়ার যে চ্যাপ্টার আছে ইউনিট 5, সেইখান থেকে তোমাদের কিন্তু 7 নাম্বার কোশ্চেন থাকবে। এবং টোটাল এখান থেকে দেখবে হচ্ছে তোমাদের হচ্ছে 35 মার্কসের কোশ্চেন থাকবে, এবং 35টার এমসিকিউ কোশ্চেন থাকবে। সো এমসিকিউর অ্যান্সার গুলো তোমরা সবসময় কি হচ্ছে ওএমআর শিটে লিখতে লাগবে। ওএমআর শিটে কেমন করে লিখবা, এই সমস্ত কিছু কি করব আমরা হচ্ছে একটু পরে বোঝার চেষ্টা করব, যে ওএমআর শিটে কেমন করে কোশ্চেনের অ্যান্সার দিতে লাগে, কি করতে লাগে, কেমন করে কি করতে লাগে, সবকিছু দেখবো। তার প্রথমে আমরা কি করি, আগে কোশ্চেন সলভ করি। সো আমরা কি করি, এখন হচ্ছে ইউনিট 4 দিয়ে আমরা স্টার্ট করতেছি। তারপরে যে বিভিন্ন ইউনিট, অন্যান্য ইউনিট গুলো থাকবে, সেই ইউনিট গুলোও কিন্তু আমরা এক এক করে কি করতে থাকবো, সলভ করতে থাকবো। ওকে, আর তোমাদের সবাইকে বলবো শুধুমাত্র অপশনের পিছনে অবসেসড হয়েও না। অপশন তো হবেই, কিন্তু তোমাদের প্রথমে হচ্ছে কেমন করে সলভ করতে লাগে সেই জিনিসটা তোমাদের শিখতে লাগবে। সো আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন কি করব, আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ কি করব, আমরা সলভ করব এখানে। সো আজকে আমরা স্টার্ট করতেছি ইউনিট 4 দ্বারা। ইউনিট 4 এর আমি আজকে টোটাল যে 25টা কোশ্চেন করাবো, এই 25টা কোশ্চেনের মধ্যে খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তীতেও কিন্তু যে কয়দিন তোমাদের এক্সামিনেশন আসে নাই, এই কয়দিন কিন্তু চলতেই থাকবে। ওকে, তো ফিজিক্স এর ক্ষেত্রে আমরা শুরু করি ইউনিট 4। ইউনিট 4 এ দেখতেই পাচ্ছ আমাদের চ্যাপ্টার হচ্ছে কার্য, শক্তি আর ক্ষমতা। এই চ্যাপ্টারটা থেকে তোমরা যে ফর্মুলাগুলো পড়ে নিছো, থিওরিগুলো পড়ে নিছো, তোমাদের সবাইকে বলবো একটা ফর্মুলা চার্ট তৈরি করো। যখন যে চ্যাপ্টারটার কোশ্চেন সলভ করতে বসবে, তার আগে ওই চ্যাপ্টার যত ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো কিন্তু খাতায়, একটা খাতায় লিখে নাও। কারণটা তোমাদের ক্লাস 11-এর শুধুমাত্র ফর্মুলা জানা থাকলেই কিন্তু তোমাদের অনেক অনেক ভালো রেজাল্ট হবে। তার জন্য ফর্মুলা চার্ট সবাই রেডি করো, এবং ফর্মুলা দেখো, তারপর কোশ্চেন দেখো, তারপর সলভ করবো। ওকে, সো আমরা প্রথম কোশ্চেনটা দিয়ে স্টার্ট করি। প্রথম কোশ্চেনটা এখানে বলা আছে যে, কোশ্চেনটা আগে ভালো করে পড়বা, যে 1 কেজি মিটার সমান, 1 কেজি মিটার সমান 9.1 জুল। অপশনগুলো দেওয়া আছে এত এত জুল। সো এইখানে বোঝার চেষ্টা করো যে আমাদের কি দেওয়া আছে, 1 কেজি মিটার। 1 কেজি মিটার মানে কি? অ্যাকচুয়ালি তুমি যখন বাজারে মাছ কিনতে যাও, মাছ কিনতে গেলে কি বলো, যে 1 কেজি মাছ দাও। তো 1 কেজি মাছ, এটা কি ওজন না? ওজন মানে কি, ডব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি, এটা তো ওজন। 1 কেজি মাছ, তো ওজন যদি দেখি, ওজন এম, এম হচ্ছে ভর, এম হচ্ছে ভর, আর হচ্ছে জি কি, জি হচ্ছে অভিকর্ষজীয় ত্বরণ। তাহলে ভর ইন্টু ত্বরণ, দ্যাট ইজ কি হয়, বল হয় না? ভর ইন্টু ত্বরণ হচ্ছে বল হয়। ওকে, সো বল ইন্টু ত্বরণ যদি দেখি, আমরা হচ্ছে বল পাবো। এই যে বল, বলের একক কি, নিউটন। বলের একক আমরা জানি সকলেই নিউটন।
নিউটন মানে কি, নিউটন মানে এইটার থেকে আসতেছে এম ফর, এম থেকে আসতেছে কেজি, আর হচ্ছে জি হচ্ছে ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের অ্যাকচুয়ালি মাস কিনতে গিয়ে কি বলা উচিত যে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 1 নিউটন মাস দাও, কিন্তু আমরা সবাই কি বলি হচ্ছে 1 কেজি মাছ দাও। 1 কেজি কিসের জন্য বলি, 1 কেজি যখন বলতেছি তখন হচ্ছে এই যে জিটাকে আমরা বলতেছি না। কারণটা আমরা পৃথিবীর যখন আশেপাশে থাকি, পৃথিবী পৃষ্ঠের আশেপাশে থাকি, তখন কিন্তু সব ক্ষেত্রে কি হয়, অভিকর্ষজ ত্বরণের মান সেম হয়। তার জন্য আমরা ধরি যে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে কোনো বস্তুকে উপরে ওঠাইতে যে বলটা লাগে তাকেই আমরা কি বলি হচ্ছে 1 কেজি। তো এইখান থেকে আমরা বলতে পারি 1 কেজি মিটার মানে কি, 1 কেজি মিটার, এই 1 কেজি মিটার মানে হচ্ছে 1 কেজি ইন্টু পার সেকেন্ড, কত সেকেন্ডে, পার সেকেন্ডে। ওকে, তার মানে জি দিয়ে তুলতেছি, ওকে 1 কেজি বা হচ্ছে ত্বরণ দিয়ে তুলতেছি, জি ইন্টু কি তোমাদের থাকবে হচ্ছে কত মিটার তুলতেছো, 1 মিটার। অর্থাৎ 1 মিটার কোনো ভরের বস্তুকে 1 কেজি, 1 কেজি ভরের কোনো বস্তুকে 1 মিটার উপরে তুলতে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে তুলতে, যেটা মানে গ্রেভিটেশনের বিরুদ্ধে তুলতে যে পরিমাণ কার্য লাগবে তাকেই আমরা কি বলি হচ্ছে 1 কেজি মিটার। সো এখান থেকে আমরা 1 কেজি, তাহলে এখান থেকে 1 পাচ্ছো, জি মানে আমরা কত জানি, জি এর মান পৃথিবীর আশেপাশে 9.8 ইন্টু 1 মিটার, তাহলে এখান থেকে আসতে হচ্ছে 9.8। আর তুলতে কার্য করতে লাগতেছে, কার্য মানে জুল, তাহলে অ্যান্সার যদি দেখি আমাদের অ্যান্সার কি হবে হচ্ছে অপশন এ হবে। এবার অপশন এ যখন অ্যান্সার হবে তোমাদের কি করতে লাগবে, ওএমআর শিটে গিয়া যখন যেটা ভালো করে বুঝবা যে এটা তোমাদের একদম কারেক্ট অ্যান্সার হচ্ছে, তখন ওএমআর শিটে গিয়ে তোমরা কি হচ্ছে সেটার অ্যান্সারটা আমাকে নিচে লিখে দেবা। যে 1 নাম্বার কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ এটাকে কি করবে, এমন করে একের অপশন এ, অপশন এ, তাহলে 1 নাম্বারটা কি করবে, অপশন এটাকে এমন করে বোল্ড করে দেবা। কিন্তু দেখবা যে তোমার যে যে সার্কেলটা তৈরি করতেছো সেটা যেন এর বাইরে না যায়, বা এর থেকে যেন কোনোদিন বাদও না থাকে, তাহলে এটা তোমাদের অ্যান্সার হয়ে গেল, এটা হলো। এবার আমরা আসি পরের কোশ্চেন, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 বলছে 1 জুল, 1 জুল মানে কি, 1 জুল, জুল আমরা কি জানি, জুল কিসের একক, জুল হচ্ছে কার্যের একক, কার্যের এসআই একক, কার্য মানে কি ডব্লু, ওয়ার্ক ডান, কার্য মানে কি বল ইন্টু সরণ। এবার হচ্ছে কার্যের এসআই একক হচ্ছে জুল, তাহলে জুল। বলের একক কি হচ্ছে, বলের একক আমরা জানি এসআই একক নিউটন। সরণ, সরণ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে যতটা ডিস্টেন্স কভার করতে লাগে, যতটা দূরত্ব কভার করতে লাগে সেটাই হচ্ছে সরণ, সরণ মানে কত হচ্ছে মিটার। তাহলে জুল ইকুয়াল টু কত হয়, নিউটন ইন্টু মিটার, তাহলে জুল ইকুয়াল টু নিউটন মিটার, তাহলে অপশন সি। তাহলে ওএমআর শিটে যাবা, ওএমআর শিটে যখন তোমাদের একদম ঠিক হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে, তুমি কি করবে, এখানে অপশন কি করে দেবা, সি তে কি করে দেবা, এখানে এমন করে গোল করে দেবা। আমি আর বারবার ওএমআর শিটে দেখাবো না, তোমরা কিন্তু এমন করে গোল করবা। ওকে, ওএমআর শিটে কেউ কোনোদিন এমন করবে না, ক্রস চিহ্ন দিবা না, তাহলে ভুল হবে, অর্ধেক গোল করবা না, ভুল হবে। তারপরে তুমি এমনও করতে পারবো না যে অর্ধেকটা বেশি দিয়ে দিলা, এটাও কিন্তু ভুল হবে। সবসময় আমি যেমন করে দেখালাম একদম প্রপার কি করবা, ফুল ফিল করে দিবা। ওকে, ওএমআর শিট কিন্তু এমন করে করতে লাগবে। আর একটা ওএমআর শিট যদি ভুল হয়, এখানে যদি অন্য আর একটা দাও, সাপোজ তুমি প্রথমে একবার 2 নাম্বারে সি দিয়ে দিছো, তারপরে মনে হচ্ছে এটা ভুল, অন্য একটা দিচ্ছ, তাহলে কিন্তু তোমার ওটা কেটে যাবে। ওকে, ওএমআর শিট তার জন্য সাবধান, যখন কনফার্ম হবা তখন নেই ওএমআর শিট কি হচ্ছে ফিল আপ করবা। ওকে, এবার আসি আমাদের পরের কোশ্চেন, পরের কোশ্চেনে আমাদের কি আছে, কোশ্চেন নাম্বার 3, তাহলে আমাদের কোশ্চেন 1 2 দুটাই হয়ে গেল। কোশ্চেন নাম্বার 3 আসি, কোশ্চেন নাম্বার 3 কি বলছে, স্থির ক্ষমতার একটি যন্ত্রের সাহায্যে একটি বাক্সকে একটি সরলরেখায় সরানো হচ্ছে, ওয়ান, ওকে সরানো হচ্ছে, টি সময়ে যে দূরত্ব সরবে তা ড্যাশ এর সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ এর যে সরণটা টাইমের সঙ্গে কেমন সমানুপাতিক সেটা আমাদের এখানে দেখাইতে বলছে। চলো আমরা দেখাই তাহলে। তো যদি দেখাই তার আগে আমি কি করতেছি, এটা একবার ইরেজ করে নিচ্ছি। ওকে, সো এমন করে কিন্তু সব কোশ্চেনে তোমাদের কি করতে লাগবে, সলিউশন গুলা জানতে লাগবে প্রথমে। সলিউশন গুলা যখনই জানতে পাবা তোমরা, তারপরে আর কোনো প্রবলেম হবে না। ওকে, সলিউশন একবার হয়ে যাওয়ার পর তারপরে অপশন গুলা ইজিলি ইজিলি তোমরা অপশন গুলো লিখতে পাবা। আর তবে এমন করবে না শুধুমাত্র অপশনের জন্য পড়াশোনা করবে না, যে অপশন গুলা কি কি হচ্ছে সেটাই দেখলা, আর পরবর্তীতে অন্য কোনো পড়াশোনা করতেছো না, শুধু অপশন অপশন করতেছো, কেমন করে সলভ করতে লাগে এটা জানবা না, এটা কিন্তু হবে না। তোমাদের প্রথমে কি করতে লাগবে, দেখতে লাগবে কোশ্চেন পড়া, সলভ করার চেষ্টা করতে লাগবে যে কোশ্চেনটা কেমন করে সলভ করতে পারি। চলো তাহলে এটা আমরা কি করি এখন সলভ করি। সো এখানে কি বলছে, স্থির ক্ষমতা, তার মানে ক্ষমতা ইকুয়াল টু কি জানি আমরা, পি। তাহলে স্থির ক্ষমতা, তাহলে পি ইকুয়াল টু আমরা জানি এফ ইন্টু ভি। এটা স্থির ক্ষমতা মানে ক্ষমতাটা কি আছে হচ্ছে কনস্ট্যান্ট দেওয়া আছে, একটা ধ্রুবক দেওয়া আছে। এবার আমরা কি জানি পি ইকুয়াল টু হয়, পি ইকুয়াল টু এফ মানে কত, এফ ইকুয়াল টু এম এ,
নিউটন সেকেন্ড ল থেকে এম এ। তো এখান থেকে আমরা লিখতে পারি এম এ মানে কত, ডিভি বাই ডিটি। এ মানে হচ্ছে ত্বরণ, ত্বরণ মানে কি হচ্ছে সময় সাপেক্ষে বেগের পরিবর্তন, তাহলে ভি। সো এখান থেকে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু হচ্ছে এম ভি ডিভি বাই ডিটি। এটাকে একটু আমরা সাজায় এমন করে লিখতে পারি যে ভি ইন্টু ডিভি ইকুয়াল টু হচ্ছে পি বাই এম ইন্টু ডিটি। আমাদের সরণ বের করতে লাগবে, তো তাহলে এই সরণ বের করার জন্য আমরা কি করব, এটাকে ইন্টিগ্রেশন করে দেবো। ইন্টিগ্রেশন করলে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে, তাহলে সি। এবার এটার ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে ভি স্কোয়ার বাই টু, আর এখানে আসবে পি বাই এম। এটা তো কনস্ট্যান্ট, কারণ পি বলাই আছে, এখানে পি বলাই আছে যে কনস্ট্যান্ট, তাহলে পি কনস্ট্যান্ট বসালাম। ডিটির ইন্টিগ্রেশন কত হবে, টি হবে প্লাস সি। এটা হচ্ছে এক নাম্বার আমরা ইকুয়েশন দিলাম। এবার যদি আমরা এক নাম্বার ইকুয়েশনের পর কন্ডিশন দেখো, কন্ডিশন কি বলা আছে, স্থির অবস্থায়। ওকে, তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাহলে কি বলা আছে যদি আমরা বসাই টি ইকুয়াল টু জিরোতে, তাহলে স্থির অবস্থা মানে ভি ইকুয়াল টু জিরো হবে। তাহলে এক নাম্বার ইকুয়েশনে বসাই দিই, ভি এর মান জিরো বসাইলে জিরো, টি এর মান বসাইলে জিরো, প্লাস হচ্ছে সি। সো এখান থেকে আমরা কত পেলাম, সি এর ভ্যালু পাইলাম জিরো। তাহলে ফ্রম ইকুয়েশন ওয়ান থেকে আমরা কি পাচ্ছি, ভি স্কোয়ার বাই টু ইকুয়াল টু পি বাই এম ইন্টু টি প্লাস সি এর মান জিরো। সো এখান থেকে আমরা পাচ্ছি ভি স্কোয়ার ইকুয়াল টু টু পি বাই এম ইন্টু টি। সো এখান থেকে আমরা পাচ্ছি ভি ইকুয়াল টু পাচ্ছি রুট ওভার টু পি এম, আর হচ্ছে এখানে টি 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 এর উপর পাওয়ার, টি এর উপর পাওয়ার যদি দেই তাহলে টি এর পাওয়ার কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে। সো আমরা দিচ্ছি টি ইন্টু পাওয়ার হচ্ছে হাফ, হাফ মানে রুট। এবার আমরা ভি মানে কি জানি, ভি মানে হচ্ছে ডি এক্স বাই ডিটি, মানে হচ্ছে সময় সাপেক্ষে সরল। তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কত হচ্ছে রুট ওভার টু পি এম ইন্টু টি টু দি পাওয়ার হাফ আছে। সো এখান থেকে আমরা লিখতে পারি ডিএক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার টু পি এম টি টু দি পাওয়ার হাফ ইন্টু কত হচ্ছে ডিটি। এবার এখান থেকে যদি সরণ বের করতে চাই তাহলে আমাদের কি করতে লাগবে, ইন্টিগ্রেশন করতে লাগবে, আবার একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আসবে। এবার যদি আমরা লিখি তাহলে x ইকুয়াল টু এখান থেকে কি পাচ্ছি, দেখো রুট ওভার টু পি বাই এম, এটা তো কনস্ট্যান্ট বাইরে বের হয়ে আসবে। টি টু দি পাওয়ার হাফের যদি আমরা ইন্টিগ্রেশন করি কত আসবে, টি টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি বাই টু, ইন্টিগ্রেশন করলে থ্রি বাই টু একটা নিচে আসবে, প্লাস হচ্ছে সি আসবে। সো এটাকে যদি আমরা সলভ করি x ইকুয়াল টু কত আসবে হচ্ছে টু বাই থ্রি রুট ওভার টু পি বাই এম ইন্টু টি টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস সি। এবার হচ্ছে অ্যাট টি ইকুয়াল টু জিরো সময়ে স্থির অবস্থায় ছিল, তাহলে পজিশন জিরো ছিল, তাহলে জিরো ইকুয়াল টু জিরো প্লাস এটা হচ্ছে এইটা দুই নাম্বার সমীকরণে আমি বসায় দিচ্ছি। ওকে, সি। তাহলে এখান থেকে সি এর ভ্যালু কত পাইলাম, আমরা জিরো পাইলাম। তো এই ইকুয়েশনটাকে কি করি, সি এর ভ্যালু যখন জিরো পাইলাম, এই আমি কি করতেছি একবার এই যে সি এর ভ্যালু দুই নাম্বার ইকুয়েশনে বসাই দিই। তাহলে এখান থেকে আসলো হচ্ছে এক্স ইকুয়াল টু টু বাই থ্রি রুট ওভার টু পি বাই এম ইন্টু টি টু দি পাওয়ার থ্রি বাই টু। এখানে দেখ যে টু বাই থ্রি টু রুট ওভার টু পি বাই এম, এই সম্পূর্ণ যে টার্মটা আছে সম্পূর্ণ টার্মটাই কি হচ্ছে, এই টার্মটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এক্স এখানে দেখলাম এক্স মানে সরণ, সরণ প্রপোর্শনাল টু কত হচ্ছে টি টু দি পাওয়ার থ্রি বাই টু। তাহলে আমাদের যদি অপশন দেখি এই সরণ কি হবে, সরণ এক্স প্রপোর্শনাল টু হচ্ছে টি টু দি পাওয়ার থ্রি বাই টু। সো আমরা একটু দেখি যে অপশন আছে কি নাই, আমাদের অপশন দেখি একটু। তাহলে অপশন কি হচ্ছে, হ্যাঁ সি নাম্বার অপশন হচ্ছে কারেক্ট। তাহলে টি প্রপোর্শনাল টু থ্রি বাই টু। ওকে, তাহলে এটা সি নাম্বার অপশন কারেক্ট। ওকে, আবার ওএমএস সেটা গিয়ে এমন করে লিখতে লাগবে। তাহলে আশা করি তোরা বুঝতে পারছিস সম্পূর্ণ জিনিসটা কি জিনিস। ওকে, একবার এখান থেকে দেখে নে, নিজের একবার দেখে নে। ওকে, যে কেমন করে সলভ করতে লাগবে। একটা জিনিস তোদের সঙ্গে শেয়ার করে দেই, এমসিকিউ মানে এমন না যে শুধুমাত্র তুই কি করতে লাগবে, অপশনটাই লিখবি। এমসিকিউ এর কোশ্চেন বড় হতে পারে, এমনকি সলভ করে প্রপারলি তখনই বলতে পারবি যে এটা ঠিক এটা ভুল। ওকে, এবার আমরা আসি কোশ্চেন নাম্বার ফোর। কোশ্চেন নাম্বার ফোর এর আগে আমি এটা ইরেজ করে দিচ্ছি, তোরা একবার এটা কি করছে দেখে নে। হ্যাঁ, সবাই দেখে নিস যে কেমন করে সলভ করতে লাগে, আর তোরা কিন্তু এখনই খাতার মধ্যে এটা লিখে নে। ওকে, খাতার মধ্যে লিখে নে, না হলে কিন্তু পরবর্তীতে আর এটা পাবি না। সো এবার আসি আমরা হচ্ছে নেক্সট কোশ্চেন সলভ করি। পরের কোশ্চেন পর সবাই। পরের কোশ্চেনে বলা আছে যে 200 কেজি ভরকে 40 মিটার উচ্চতায় তুলতে
10 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিনের কত সময় লাগবে? প্রথমে কোশ্চেনে যে 4 নাম্বার কোশ্চেন করতেছি, কোশ্চেনে কি কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, কোশ্চেনের মধ্যে কি কি দেওয়া আছে এগুলা যদি তোরা একবার লিখে নিস, আর কি বের করতে বলছে এটা যদি লিখে নিস, তারপরে দেখবি যে অনেক কিছুই কি হবে তোদের হচ্ছে সলভ হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখিস যে যখন লিখবি তখন না ভর তোদের বানান করে লিখতে লাগবে না, ওটা কি চিহ্ন দিয়ে লিখি সেটা লিখতে লাগে, কারণটা আমরা যখন সূত্র মুখস্থ করি তখন আমরা কিন্তু হচ্ছে চিহ্ন দিয়ে সূত্র মুখস্থ করি, তার জন্য তোরা কি করবি, আর আমাদের যে হিউম্যান মাইন্ড আছে না সেটা আমরা ভিজুয়ালাইজেশন পছন্দ করি, অর্থাৎ যখন সূত্র পড়ছি, যেমন পি ইকুয়াল টু এফ ভি পড়ছি, এটা এফ ইকুয়াল টু এম এ পড়ছি, ঠিক আছে, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, তো আমরা এমন করে কিছু কিছু অ্যালফাবেট দিয়ে মুখস্থ রাখি, তার জন্য যে, যেমন এখানে বললাম হচ্ছে 2 কেজি ভর, 2 কেজি ভর, ভরকে আমরা এম দ্বারা লিখি তাহলে এম কে লিখলি, উচ্চতা, উচ্চতাকে আমরা এইচ দিয়ে লিখি তার জন্য এইচ দিয়ে লিখলাম, তাহলে যে অ্যালফাবেটের আকারে যদি লিখি না তাহলে আমাদের ওই জিনিসগুলো আমরা কি করতে পারি, তাড়াতাড়ি ভিজুয়ালাইজেশন করতে পারি, এবং ওর করসপন্ডিং যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আমরা তাড়াতাড়ি মনে করতে পারি যে এটার এই ফর্মুলা, এটার এই ফর্মুলা হতে পারে। ওকে, তার জন্য তোদের সবাইকে বলবো এমসিকিউ কোশ্চেন সলভ করার জন্য সব থেকে ভালো বুদ্ধি কি বলতো, কোশ্চেনটা পড়, কোশ্চেনটা পড়ে কি কি দেওয়া আছে সেগুলো একবার লেখ, তারপরে লেখার পর কি বের করতে বলছে সেটা একবার লেখ, তারপরে দেখবি যে ইজিলি একাই হয়ে যাবে কি কি দাও, কি বের করতে লাগবে, কোন ফর্মুলা লাগবে তোরা একাই একাই বুঝতে পারবি। এবার আসি, আমরা হচ্ছে জি দেওয়া আছে, জি ইকুয়াল টু দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর আমাদের ক্ষমতা দেওয়া আছে পি ইকুয়াল টু কি দেওয়া আছে হচ্ছে 10 কিলোওয়াট, সবকিছু এসআইতে আছে, তাহলে কিলো ইন্টু 10⁻³ মানে 1000 দ্বারা এত ওয়াট, 10,000 ওয়াট। এবার দেখ আমরা কি জানি, ক্ষমতা ইকুয়াল টু কি জানি, ক্ষমতা ইকুয়াল টু কার্য করার হারকে ক্ষমতা বলি, কারণ কার্য বাই সময়, তাহলে আমরা জানি ক্ষমতা মানে ক্ষমতা কিসের সমান, ডব্লিউ কৃতকার্যের সমান, কৃতকার্য সরি ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই হচ্ছে সময়, আর কৃতকার্য কি হয়, স্থিতিশক্তির সমান হয়, যেহেতু এখানে উপরে তুলতেছি তাহলে স্থিতিশক্তি কত হবে, এমজি এইচ বাই হচ্ছে কি টি, আমাদের টি বের করতে বলছে, তাহলে টি ইকুয়াল টু কত হবে, এমজি এইচ বাই হচ্ছে পি, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু আমাদের দেওয়া আছে হচ্ছে 200 কেজি, ইন্টু জি এর ভ্যালু দেওয়া আছে 10, ইন্টু আমাদের হচ্ছে এমজি এইচ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 40 বাই হচ্ছে পি, পি দেওয়া আছে হচ্ছে 10,000। ওকে, সো কাটাকাটি করি, দেখ 1 2 3, 1 2 3, আর এখানে একটা গেল, তাহলে গেল হচ্ছে 8 সেকেন্ড। সো আমাদের অপশন কি হবে, এখানে অপশন নাম্বার সি 8 সেকেন্ড। ওকে, তাহলে এটার অপশন সি, এটা মনে রেখেছে, এটা হচ্ছে 8 সেকেন্ড, তাহলে 4 নাম্বারের অপশন সি। এবার 5 নাম্বার কোশ্চেন পর, 5 নাম্বার কোশ্চেন কি বলছে দেখ, যদি এফ ইকুয়াল টু এত নিউটন এবং ভি ইকুয়াল টু এত মিটার/সেকেন্ড হয় তাহলে তাৎক্ষণিক ক্ষমতা, আমরা কি জানি, কোশ্চেন নাম্বার 5 করতেছি, ক্ষমতা ইকুয়াল টু কি হয়, পি ইকুয়াল টু এফ ইন্টু ভি হয়, ঠিক আছে, এটা কিন্তু ডট প্রোডাক্ট হয়, মনে রাখিস এফ ডট প্রোডাক্ট ভি, মাথায় রাখবি, তাহলে এফ ইকুয়াল টু কত দেওয়া আছে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, ওকে ডট, এবার হচ্ছে ভি কত দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এবার দেখ ডট প্রোডাক্ট কি হয়, আই এর সঙ্গে আই গুণ হয়, তাহলে আই এর সঙ্গে আই গুণ করলে 6, জের সঙ্গে জে গুণ হবে, তাহলে কত হবে 6 প্লাস কে তো নাই, এইদিকে কিছু নাই মানে কে জিরো, জিরোর সাথে যা কিছু গুণ কর জিরো, তাহলে কত হবে 12, তাহলে ক্ষমতার একক কি হয় 12 ওয়াট, তাহলে অ্যান্সার দেখ অপশন বি, তাহলে অপশন বি ইজ কারেক্ট। ওকে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। ওকে, এমনকি সবগুলো আমরা সলভ করব, বুঝতে পারছিস, এখন অবধি কারো কোনো কোশ্চেন থাকলে জানাবি অবশ্যই। এবার আমরা নেক্সট কোশ্চেন সলভ করব, এগুলা লিখে নে। ওকে, কোশ্চেন নাম্বার 6 সলভ করতেছি, কোশ্চেন নাম্বার 6 এর ক্ষেত্রে কি বলা আছে দেখ, যে এম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে, যদি টি সময়ে গতিবেগ বি হয় তাহলে বস্তুটির উপর প্রযুক্ত গড় ক্ষমতা, চল গড় ক্ষমতা বের করতে বলছে, খুবই সুন্দর একটা জিনিস, আর এটার সঙ্গে আমি তোদের এক্সট্রা কোশ্চেনও সলভ করাচ্ছি দেখ। আবার পর একবার, এম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, ওকে, যাত্রা শুরু করে যদি টি সময়ে গতিবেগ ভি হয় তাহলে বস্তুটির উপর প্রযুক্ত গড় ক্ষমতা, চল গড় ক্ষমতা বের করে দিচ্ছি, এবং এটা সূত্রটাও মনে রাখবি, মনে রাখিস আমরা কার্যশক্তির উপপাদ্য থেকে কি জানি, কার্যশক্তির উপপাদ্য বলে যে কৃতকার্য কত হবে, কৃতকার্য গতিশক্তির পরিবর্তনের সমান হয়, তাহলে কি বলি, টি সময়ে বস্তুর
উপর কার্য কার্য ইকুয়াল টু টি সময়ে বস্তুটির গতিশক্তির পরিবর্তন, মানে গতিশক্তি জিরো থেকে শুরু করছে, তাহলে গতিশক্তি। তাহলে এখানে দেখ, সো কার্য ডব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে, হাফ এম ভি স্কোয়ার। এটা মনে রাখিস কার্য শক্তির উপপাদ্য থেকে লিখতে আছে, কাইনেটিক এনার্জি থিওরেম, ওকে, ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমি লিখতেছি এটা। ওকে, এটা কোথায় থেকে লিখলাম, ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে লিখলাম। ওকে, এবার দেখ গড় ক্ষমতা কত হবে, গড় ক্ষমতা যদি দেখি পি অ্যাভারেজ কত হবে, তাহলে হচ্ছে কি আমরা কে জানি ক্ষমতা কৃতকার্য বাই সময়, কৃতকার্য কত হবে, ডব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, সময় মানে কি হচ্ছে টি, তাহলে অ্যান্সার কত হবে, গড় ক্ষমতা ইকুয়াল টু হাফ ইন্টু এম ভি স্কোয়ার বাই হচ্ছে টি। তাহলে আমাদের দেখ এখানে কি চাইছে, বস্তুটির উপর প্রযুক্ত গড় ক্ষমতা চাইছে, তাহলে গড় ক্ষমতা কত হবে হচ্ছে এম ভি স্কোয়ার বাই টু টি, তাহলে অপশন হচ্ছে সি। ওকে, ক্লিয়ার হচ্ছে, তাহলে অপশন সি আমাদের কারেক্ট হচ্ছে। তবে এইখানে আমি তোদের একটা এক্সট্রা পয়েন্ট দিয়ে একটা জিনিস বোঝায় দিই, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু পরবর্তীতে তোদের কোশ্চেন আসতে পারে। যদি তাৎক্ষণিক ক্ষমতা চাই তাহলে কি হবে, এক্সট্রা করাচ্ছি। ওকে, তাৎক্ষণিক ক্ষমতা জ্বলতায় মানে পি ইনস্ট্যান্টেনাস, ওকে, তাৎক্ষণিক, তাহলে কত হবে, পি ইকুয়াল টু ডি ডব্লিউ বাই ডিটি, কোনো একটা মোমেন্টে যদি চাই, তাহলে মোমেন্টে চাইলে তুই কি করবি দেখ একবার আমি বোঝাই দিচ্ছি। ওকে, তাহলে ডি বাই ডিটি মোমেন্টে ডব্লিউ ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখান থেকে যদি দেখিস তাহলে কত আসবে হচ্ছে আমাদের, হাফ সামনে থাকবে, এম কনস্ট্যান্ট, এম সামনে আসবে, ভি স্কোয়ার থেকে 2 ইন্টু ভি ইন্টু ডিভি বাই ডিটি, এটা আসবে। তাহলে এখান থেকে 2 কাটবে, তাহলে এম ভি ডিভি বাই ডিটি। এবার শোন একটা জিনিস, যে ডিভি বাই ডিটি ইকুয়াল টু কি হয়, কনস্ট্যান্ট, এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। ওকে, এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, মানে ধ্রুবক হয়। তাহলে ডিভি বাই ডিটি যদি কনস্ট্যান্ট হয়, মানে ভি সময়ের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা কিসের সমান লিখতে পারি, ভি বাই টি এর সমান লিখতে পারি, এটাও তো চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে লিখতে পারি এম ভি, ডিভি বাই ডিটির জায়গায় ভি বাই টি লিখতে পারিস, তাহলে কত আসবে, এম ভি স্কোয়ার বাই হচ্ছে টি আসবে। তাহলে এম ভি স্কোয়ার বাই টি যেটা অপশন থাকবে সেটা কিন্তু কি হবে, ইনস্ট্যান্টেনাস। ওকে, তার মানে হচ্ছে তাৎক্ষণিক ক্ষমতা। যদি এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের গড় ক্ষমতা না চায়, তাৎক্ষণিক ক্ষমতা চাইছো, তাহলে কিন্তু অপশন ডি নাম্বার হইতো। মাথায় রাখবি, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনাস, তাৎক্ষণিক ইনস্ট্যান্টেনাস, আর এটা হচ্ছে অ্যাভারেজ গড়, অ্যাভারেজ, মাথায় রাখবি। তো আমাদের কোশ্চেনে গড় চাইছে, তার জন্য অপশন সি হলো। যদি পরীক্ষায় তোদের ইনস্ট্যান্টেনাস আসে তখন অপশন ডি হবে, এটা জানি, সাবধানে তোরা ফলো করবি। ওকে, ক্লিয়ার হচ্ছে। চল তাহলে আমরা কি করে আর কিছু কোশ্চেন সলভ করি এখন। ওকে, এইটুক বুঝছিস তোরা, আশা করি সবাই। আর তোরা কিন্তু খাতায়, আবার বলতেছি, খাতায় নোট করে রাখ, এগুলা শুধুমাত্র ভিডিও দেখে লাভ নাই। যতক্ষণ নোট করবি না ততক্ষণ বুঝবি না যে কোথায় আটকাচ্ছিস, কোথায় কেমন করে সলভ করতে লাগবে, এগুলো সমস্ত কিছু তখনই বুঝবি। আর ওএমআর শিট গুলা তোরা অবভিয়াসলি নিজে এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করে যাবি, সবাই দোকানে গিয়ে ওএমআর শিটের পেপার কিনে আনবি, আর প্র্যাকটিস করবি কেমন করে ফিল আপ করতে লাগে। যারা যারা ফিজিক্সের অফলাইন ব্যাচে পড়িস তাদের ক্ষেত্রে তো কোনো প্রবলেমই নেই, যারা যারা অনলাইন ব্যাচে পড়িস তাদের ক্ষেত্রে তোদের হচ্ছে নিজেরা বাড়ি থেকে কিনে আনতেই লাগবে, ঠিক আছে, নিয়ে আসে তোমাদের প্র্যাকটিস করতে লাগবে, দোকান থেকে কিনে আনো। আর যদি কেউ নতুন স্টুডেন্ট অনলাইন ব্যাচে পড়তে চাইস, তাহলে তোরা হচ্ছে ফিজিক্সের মোবাইল নাম্বার 9064671865, এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারিস, সমস্ত ডিটেলস পাওয়া যাবে। ওকে, তো এইটাই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারিস তোরা। যাই হোক, এবার আমরা নেক্সট কোশ্চেন করি। কোশ্চেন নাম্বার হচ্ছে 7। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 কি বলছে, যখন বস্তু অভিকর্ষের দ্বারা অবাধে পতনশীল হয় তখন ক্ষমতা পি ভার্সেস সময় টি এর লেখচিত্র। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোদের জন্য। ওকে, তাহলে যখন বস্তু অভিকর্ষের দ্বারা অবাধে পতনশীল হয়, দেখ আমরা কি জানি, তখন ক্ষমতা ইকুয়াল টু কি হয়, পি ইকুয়াল টু, একটু আগে লিখলাম এফ ইন্টু ভি।
তাহলে ক্ষমতা ইকুয়াল টু এফ ইন্টু যদি ভি হচ্ছে, সো এখান থেকে দেখ আমরা কি জানি ভি ইকুয়াল টু জানি ইউ প্লাস এ টি। অবাধে পতনশীল হচ্ছে, অবাধে পতনশীল হচ্ছে মানে কত, ভি এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু স্থির অবস্থা থাকে। এখানে দেখ যখন বস্তুটি অভিকর্ষের দ্বারা অবাধে পতনশীল হয়, মানে এখানে থেকে বস্তুটা কি করতেছে, অবাধে নিচের দিকে পড়তেছে। তাহলে প্রথম অবস্থায় এর প্রাথমিক বেগ কত ছিল, শূন্য ছিল। তাহলে শূন্য প্লাস এ ইন্টু টি। আর যদি নিচের দিকে পড়ে তাহলে এর মান কত হয়, জি এর সমান হয়। আর এর মান জি এর সমান হয় কত হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা তো হচ্ছে কনস্ট্যান্ট থাকে। তো এটার থেকে ভি এর মান কত আসলো, এ ইন্টু টি। তাহলে এখানে এফ ইন্টু ভি এর মান হচ্ছে এ ইন্টু টি। ওকে, তাহলে এফ মানে কত, এফ ইকুয়াল টু এম এ ইন্টু এ ইন্টু টি। তাহলে কত হচ্ছে এম ইন্টু এ স্কোয়ার ইন্টু টি। আমি কি বললাম, অবাধে পতনশীল হলে এর মান কি হচ্ছে, জি এর সমান হয়, দ্যাট ইজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। আর এটা কি থাকে, পৃথিবীর পৃষ্ঠের কাছে কনস্ট্যান্ট থাকে। তাহলে কত হবে এম ইন্টু জি স্কোয়ার ইন্টু টি। দেখ এম বস্তুর ভর হচ্ছে ফিক্সড, জিও ফিক্সড। তাহলে এই দুটা কি হচ্ছে, এই যে এই টার্মটা থাকবে এম জি স্কোয়ার, এটা তো কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে পি প্রপোর্শনাল টু কত আসতেছে, টি আসতেছে। তার মানে পি ইকুয়াল টু সামথিং ইন্টু টি। তাহলে এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটার সমীকরণ হচ্ছে অর্থাৎ সরলরেখার সমীকরণ। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাহলে এটা অপশন কোনটা আছে, এটা যদি আমরা অপশন দেখি তাহলে এটা হচ্ছে এমন হবে, মূল বিন্দুগামী সরলরেখা, এদিকে আমরা কি নিলাম, পি নিলাম ক্ষমতা, এদিকে হচ্ছে টাইম টি নিলাম। তাহলে এটা যদি মূল বিন্দুগামী হয়, মূল বিন্দুগামী সরলরেখা হবে, অর্থাৎ একটা বাড়লে আর একটা বাড়বে। পি প্রপোর্শনাল টু টি, টি বাড়ার সঙ্গে সঙ্গে পিও কি করতে লাগবে, ইনক্রিজ করতেই থাকতে হবে। তাহলে এমন অপশন কোনটা আছে, অপশন হচ্ছে সি। ওকে, তাহলে অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার হচ্ছে? তারপরের কোশ্চেন বুঝি আমরা, ইন্টারেস্টিং আর কিছু কোশ্চেন দেখি। পরের কোশ্চেনের ক্ষেত্রে কি বলছে, কোন বস্তুর ভরবেগ দেওয়া আছে এক্স কেজি মিটার পার সেকেন্ড এবং গতিশক্তি দেওয়া আছে এক্স জুল, তাহলে বস্তুটির গতিবেগ। কোশ্চেন নাম্বার 8, খুব সুন্দর কোশ্চেন। দেখ কি আছে, ভরবেগ, ভরবেগকে কি দিয়ে লিখি, পি ইকুয়াল টু এম ভি ইকুয়াল টু কত দেওয়া আছে, এক্স, এক্স দেওয়া আছে, এবং গতিশক্তি কে ইকুয়াল টু কত হয়েছে, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এক্স জুল দেওয়া আছে। তাহলে দেখ এটাও এক্স এটাও এক্স, তাহলে দুটো সমান করে দিই, তাহলে কত আসতেছে, এম ভি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার আসতেছে। তাহলে এম এম কেটে গেল, একটা ভি এখানে একটা ভি এর সঙ্গে কেটে গেল, সো এখান থেকে আসবে ভি ইকুয়াল টু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর বেগ কত আসলো, 2 মিটার পার সেকেন্ড। অপশন আছে, ইয়েস, অপশন হচ্ছে বি নাম্বার অপশন কারেক্ট। ক্লিয়ার? তারপরে আসি নেক্সট কোশ্চেন। ভাল লাগতেছে কোশ্চেন গুলো, ইজি লাগতেছে না? তোদের একটা জিনিস বলি, ক্লাস 11-এ কোনো কোশ্চেন কঠিন কোশ্চেন হবে না। তোরা যদি শুধুমাত্র ভালো করে এমসিকিউ গুলো সলভ করে যাস, আর যে প্রত্যেকটা ইউনিটের যতগুলা ফর্মুলা আছে সেই ফর্মুলা গুলো যদি একটা খাতায় লিখিস, মুখস্থ করিস, এবং একক আর মাত্রা যদি ঠিক করে বের করা শিখে যাস, তাহলে দেখবি যে বেশিরভাগ কোশ্চেনের অ্যান্সার তোরা দিয়ে আসবি। ওকে, আবার বলতেছি ফর্মুলা গুলা, প্রত্যেকটা ইউনিটের ফর্মুলা গুলা ভালো করে তোরা লেখ, তাহলেই দেখবি কোনো প্রবলেম হবে না। কোশ্চেন নাম্বার 9 আসি। ওকে, কোশ্চেন নাম্বার 9 কি বলছে, 9 কেজি ভরের একটি বোমা বিস্ফোরণের পর 3 কেজি এবং 6 কেজি ভরের দুটি টুকরোতে ভেঙে যায়। ওকে, এবার কি বলছে, 3 কেজি ভরের টুকরোর গতিবেগ 16 মিটার পার সেকেন্ড হলে 9 কেজি ভরের টুকরোর গতিশক্তি কত হবে। খুব সুন্দর কোশ্চেন। দেখ প্রথমে কি দেওয়া আছে, একটা 9 কেজি একটা কি দেওয়া আছে, বম দেওয়া আছে। বমটা কি আছে, প্রথমে রেস্টে আছে, ফাটার আগে রেস্টে আছে। এবার কি করলো, বমটা হচ্ছে ফেটে গেল। তাহলে ফেটে যাওয়ার পর কি হচ্ছে, দুইটা টুকরা হলো, একটা হচ্ছে 3 কেজির টুকরা, 3 কেজি, আর একটা হচ্ছে 6 কেজির টুকরা, 3 কেজি আর 6 কেজি। এবার বলছে 3 কেজি যে ভরের বস্তুটা আছে সেটার গতিবেগ কত, 16 মিটার পার সেকেন্ড। তাহলে এটার গতিবেগ হচ্ছে, এটা হচ্ছে 16 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে আমাদের যে 6 কেজি ভরের টুকরাটা আছে এটার গতিশক্তি বের করতে বলছে। তাহলে গতিশক্তি কি হয়, হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি বের করার আগে এটার বেগ বের করতে লাগবে। এটা সাপোজ ধরলাম ভি বেগে যাচ্ছে। আমরা কি জানি যে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি পাই, ওকে, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা পাই, এই যে এটা হচ্ছে কি, বোমা ফাটার আগে, এটা হচ্ছে বিফোর, বোমা ফাটার আগে, আর এটা হচ্ছে বোমা ফাটার পরে, আফটার। এই দুটার ভরবেগ কি থাকবে, সমান থাকবে। তাহলে পি আই ইকুয়াল টু পি এফ, মানে ইনিশিয়ালি ভরবেগ পরের ভরবেগের কি হবে, সমান হবে। তাহলে যদি দুটো সমান করে দেই তাহলে কি হচ্ছে, দেখ প্রথমে এটা কি হচ্ছে, ভরবেগ কত, এম বি, এম, এম কত হচ্ছে, বোমা ফাটার আগে এম 9 কেজি, ভি কত, বেগ হচ্ছে শূন্য, রেস্টে ছিল, তার মানে বেগ কত হচ্ছে শূন্য।
তাহলে এটার বেগ কত হচ্ছে, 0 হচ্ছে, প্লাস এইখানে দেখতে পাচ্ছি যে 3 কেজি একটা ভরের বস্তু আছে, 3 কেজিটার বেগ কত দেওয়া আছে, 16, প্লাস এখানে আর একটা 6 কেজি ভরের বস্তু দেওয়া আছে যার বেগ জানি না, এটা বেগ বের করব। তাহলে কত হচ্ছে, 0 ইকুয়াল টু 48 প্লাস 6 ইন্টু ভি। তাহলে এখান থেকে আসবে 6v ইকুয়াল টু মাইনাস 48। তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু আসবে আমাদের, এখান থেকে পাচ্ছি ভি ইকুয়াল টু পাচ্ছি মাইনাস 6 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার আমাদের এইটার কি বলছে, এই যে 6 কেজি ভরের বস্তুটা আছে এর গতিশক্তি বের করতে বলছে। তাহলে গতিশক্তি কত হবে, হচ্ছে গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। দেখ 6 কেজি ভরের বস্তুর গতিশক্তি, তাহলে এম ইকুয়াল টু কত হবে, 6 কেজি। 6 কেজি ভরের গতি গতি বস্তুটার আমরা যদি দেখি এটার বেগ কত, -8, তাহলে -8 তার স্কোয়ার। তাহলে কত হবে, 3 কাটাকাটি গেল, এটা হচ্ছে 3 দিল, 3 ইন্টু হচ্ছে 18 64। ওকে, এটা হচ্ছে 64। তাহলে এটা কত আসবে, 2 আর হচ্ছে একটা 19, এত গতিশক্তির একক জুল হবে। তাহলে কত আসবে, অ্যান্সার আসবে হচ্ছে 192 জুল। অপশনে দেখবি অপশন। আর একটা জিনিস মনে রাখিস, এই যে মাইনাস সাইনটা আছে, মাইনাস সাইনটা আমাদের কি রিপ্রেজেন্ট করে, মাইনাস সাইন রিপ্রেজেন্ট করে যে এই আমাদের যে বমটা যখন ফাটলো, বমটা ফাটার পর এটা যদি এই দিকে যায়, এটা তার কি যাবে, বিপরীত দিকে যাবে। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা দিকে যাবে। এটা অ্যাকচুয়ালি ছবিটা যদি দেখিস, এমন করে 9 কেজি একটা ভরের বস্তু আছে, 3 কেজি ভরের বস্তুটা সাপোজ এইদিকে গেল, আর 6 কেজি ভরের বস্তুটা এইদিকে গেল, মানে একটা আর একটার বিপরীত দিকে যাবে, অর্থাৎ ফেটে দুই টুকরা হয়ে যাবে। ওকে, বোমা ফাটলো। তাহলে তোদেরও পরীক্ষায় কিন্তু এমন করে ফাটতে লাগবে, ফাটার পর তোদের কি করতে লাগবে, অ্যান্সার ঠিক করে আসতে লাগবে। ওকে, আর এগুলা কোশ্চেনের ক্ষেত্রে তো সিম্পল জিনিস, কলিশনের অঙ্ক সব থেকে সোজা হয়। ভরবেগের সংরক্ষণ সূত্র ইউজ করে দে বা গতিশক্তির সংরক্ষণ সূত্র ইউজ করে দে, বাস তোর কি হচ্ছে, অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার আছে এটা, তাহলে বুঝছিস। তাহলে অপশন দেখি, অপশন আছে কি নাই, ইয়েস অপশন আছে, কত হচ্ছে আমাদের এই যে অপশন নাম্বার ডি। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট। আর কি লাগে, লেখে নে একবার, কিচ্ছু আছে। তাহলে এমন করে কি করবি, সব কোশ্চেন সলভ করতে থাকবি তোরা। চল, কোশ্চেন নাম্বার 9 আমাদের রেডি হয়ে গেল। এবার আমাদের নেক্সট টার্গেট। ভাল লাগতেছে, এমন করে কিন্তু সব কোশ্চেনের তোরা অ্যান্সার লিখে নিবি। এবার আমরা পরের কোশ্চেন সলভ করি। তাহলে কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 পর সবাই। কি বলছে, 1 কেজি ভরের গতিশক্তি 1 জুল হলে তার দ্রুতি, দ্রুতি মানে হচ্ছে কি, হচ্ছে বেগের স্কেলার রাশি দ্রুতি। তাহলে আমরা কি বলি, দেখ গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, আমরা সবাই জানি। ওকে, নতুন করে বলার কিছু নেই। গতিশক্তি ইকুয়াল টু কত দেওয়া আছে, 1 জুল ইকুয়াল টু হাফ ইন্টু ভর কত দেওয়া আছে, 1 কেজি ভরের বস্তু 1 ইন্টু ভি স্কোয়ার। আমাদের ভি এর ভ্যালু বের করতে লাগবে, তাহলে ভি এর ভ্যালু কত আসবে, ভি ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2, দ্যাট ইজ সেখান থেকে পাচ্ছি ভি ইকুয়াল টু √2। √2 মানে কত হচ্ছে 1.41, এটা তো সবাই মুখস্থ করছিস। আর তোদের পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর দিবে না, সহজে মাথায় রাখিস। তাহলে কত আসবে, 1.41 মিটার পার সেকেন্ড। তাহলে 1.4 এমন আছে অনেকে অপশন, ইয়েস এটার কাছাকাছি আছে। তাহলে 1.41 মিটার পার সেকেন্ড। তোদের একটা জিনিস আমি ক্লিয়ার করে বলে দেই, যে তোদের কিন্তু এমসিকিউ কোশ্চেনে যে ডাইরেক্ট সবকিছু অ্যান্সার একদম অ্যাকুরেট মিলবে এমন না। তোরা যদি ক্যালকুলেটর ছাড়া দেয় পরীক্ষায়, তাহলে কি করবি, তোর অ্যাকুরেট মোটামুটি যেটার আশেপাশে থাকবে ওটাই অপশন দিয়ে আসবে। ওকে, এবার কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলছে, দেখ ভালো করে। বলছে একটি বস্তুকণার স্থিতিশক্তি একটি বলের ক্ষেত্রে ইউ ইকুয়াল টু এত দেওয়া আছে, যেখানে এ বি ধনাত্মক ধ্রুবক রাশি এবং ক্ষেত্রের কেন্দ্র থেকে কণার দূরত্ব আর, বস্তু কণার সাম্যাবস্থায় থাকবে যখন আর এর মান হবে। এটা তো সুন্দর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। ওকে, তাহলে ইউ ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের, এ বাই আর স্কোয়ার মাইনাস বি বাই হচ্ছে আর। তাহলে এটা যদি দেওয়া যায় সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় আমরা জানি নেট ফোর্স 0 হয়। আর বল ইকুয়াল টু কত হয়, বল ইকুয়াল টু হচ্ছে ডি ইউ বাই ডি আর ইকুয়াল টু সাম্যাবস্থায় এটার মান কত হবে, 0 হবে। সাম্যাবস্থায় 0 করে দেয়, তাহলে এটা হচ্ছে ডি বাই ডি আর। তাহলে হচ্ছে এ বাই আর স্কোয়ার মাইনাস বি বাই হচ্ছে আর। এটা ডিফারেন্সিয়েট করে দেবি, 0 করে দেবি। ডিফারেন্সিয়েট করলে এ কনস্ট্যান্ট বাইরে আসবে। এটা কত হচ্ছে, ডি বাই ডি আর, আর টু দি পাওয়ার -2, এটা ডেরিভেটিভ মাইনাস বি বাইরে আসলো, ডি বাই ডি আর, আর টু দি পাওয়ার -1, এটা হচ্ছে ডেরিভেটিভ।
সো এদের ডেরিভেটিভ করলে কি পাবি, এ ইন্টু ডেরিভেটিভ করলে হচ্ছে -2 বাইরে আসলো ইন্টু r⁴ হচ্ছে -3, আর হচ্ছে মাইনাসে মাইনাসে +1 বি, আর এটার থেকে আসবে হচ্ছে r⁴ -2 = 0। সো এটা যদি দেখি সেখান থেকে তাহলে কি পাচ্ছি, -2a বাই r³ প্লাস বি বাই 2 না r² = 0। সো এখান থেকে আমরা পাচ্ছি 2a বাই r³ হচ্ছে b বাই r², এখানে কাটলাম, একটা r পড়ে থাকবে। সো এখান থেকে r আসবে হচ্ছে 2a বাই b। তাহলে r আসলো 2a বাই b। অপশন দেখ, অপশন কোনটা আছে এমন অপশন, তাহলে অপশন হচ্ছে r 2a বাই b, অপশন এ হচ্ছে কারেক্ট। ওকে, 2a বাই b। তাহলে এমন করে যে কোনো তোদের মনে রেখে আর এর জায়গায় এখানে x থাকতে পারে, আর এর জায়গায় যা কিছু থাকতে পারে, এখানে x থাকতে পারে, তখন x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে 0 করে দিবি। এটা মনে রেখে 0 কখন হবে, সাম্য অবস্থায়, ইকুইলিব্রিয়াম বা হচ্ছে সাম্য অবস্থায় এটা কত হবে, 0 হবে, বল। ওকে, তারপরে আর এর পাওয়ার, এখানে x এর পাওয়ার ধরে নে, x এর পাওয়ার অন্য কিছু দেওয়া থাকতে পারে, x⁶, x³ যা কিছু দেওয়া থাকবে তুই অমন করে ডেরিভেটিভ করবি, ডেরিভেটিভ করে কি করতে লাগবে, কোশ্চেন সলভ করতে লাগবে। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন আমরা আসি। সবাই দেখ নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন আছে খুবই ইম্পর্টেন্ট এন্ড সুন্দর কোশ্চেন, আসি এদিকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 বলছে কোন স্প্রিং কে টেনে 3 সেমি প্রসারিত করলে ওর সঞ্চিত স্থিতিশক্তি ইউ হয়। প্রসারণ 6 সেমি করলে সঞ্চিত স্থিতিশক্তি কত হবে। দেখ স্প্রিং এর ক্ষেত্রে স্থিতিশক্তি কত হয়, স্প্রিং এর ক্ষেত্রে স্থিতিশক্তি হচ্ছে W বা U ½ K² অর্থাৎ একটা যদি এটা স্প্রিং থাকে, স্প্রিংটা এটা হচ্ছে একটা স্প্রিং। ওকে, এটা যদি একটা স্প্রিং থাকে, এই স্প্রিংটাকে কি করলি, এটা ওর কি আছে হচ্ছে মিন পজিশন আছে, এটা এর মিন পজিশন, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম আছে। এবার এই স্প্রিংটাকে এমন করে কি করলি, একটু টানে লম্বা করে দিলি, লম্বা করে দিলি। এবার এইখান থেকে যে লম্বা হয়ে x দূরত্ব গেল, এই x দূরত্ব লম্বা হওয়ার জন্য, এলোঙ্গেটেড হওয়ার জন্য এর স্থিতিশক্তি কত হয়, W ½ K² তাহলে দেখ যখন বলা আছে x এর মান যখন কি দেওয়া আছে হচ্ছে 3 দেওয়া আছে, x এর মান 3, তখন হচ্ছে এটার স্থিতিশক্তি বলা আছে u। তাহলে কত হবে, u হবে হচ্ছে ½ K × x² হচ্ছে 3 তার স্কয়ার, অর্থাৎ 9/2 × K। আর তারপরে বলছে আমাদের কি হচ্ছে প্রসারণ 6 সেমি করলে স্থিতিশক্তি কত হবে। 6 সেমি আমরা করি, তার মানে কি হচ্ছে 6 সেমি সময় ইউ প্রাইম ধরি, তাহলে ইউ প্রাইম কত হবে, ½ K 6 সেমি, তার মানে x এর ভ্যালু 6, তার হচ্ছে স্কয়ার, তার মানে হচ্ছে 36, তার মানে হচ্ছে 36/2 18 × K আসবে। সো একটা বাই আর একটা করে দেই, তাহলে ইউ প্রাইম বাই ইউ আসবে, ইউ প্রাইম হচ্ছে 18K বাই হচ্ছে 9/2 × K, তাহলে K K তো কেটে গেল, তাহলে এটা কত যাবে হচ্ছে 9 2, তাহলে হচ্ছে 4। দ্যাট ইজ সেখান থেকে তোরা পাচ্ছিস ইউ প্রাইম পাচ্ছিস 4 × ইউ। তাহলে যদি 6 সেমি আমরা কি করি, 3 সেমির সময় যদি ইউ হয় স্থিতিশক্তি, তাহলে 6 সেমির সময় 6 সেমির সময় আমাদের কত হবে, 4 ইউ হবে। অপশন দেখতো 4 ইউ আছে নাকি, ইয়েস অপশন 4 ইউ আছে, তাহলে অপশন হচ্ছে সি ইজ কারেক্ট। ওকে, তাহলে অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার আছে। এবার সেম ভাবে তাহলে হচ্ছে নেক্সট কোশ্চেন, কত নাম্বার আর কোশ্চেন আছে, কোশ্চেন 13। এটা দেখতো খুব সুন্দর কোশ্চেন, একই ধরনের কোশ্চেন। কি বলছে, একটি তার 2 সেমি প্রসারিত করা হলে তারটির স্থিতিশক্তি হয় ইউ, তারটিকে আরো 2 সেমি প্রসারিত করলে স্থিতিশক্তি বৃদ্ধি হবে কত। তাহলে একই কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 আমি সেম ভাবে করাচ্ছি। হ্যাঁ দেখ, একটি তার 2 সেমি প্রসারিত করলে তার স্থিতিশক্তি হয় ইউ, তাহলে ইউ কত হবে, হচ্ছে ½ K x², x মানে হচ্ছে 2, তার হচ্ছে স্কয়ার, তাহলে কত আসবে 4/2, 4/2 মানে আসবে 2 × K। ওকে, 2 × K, এটা জিনিস মনে রাখিস, 2 স্কয়ার মানে 4, 4 এখানে একটা 2 আছে, 2K। এবার কি বলছে, আরো 2 সেমি প্রসারিত, অর্থাৎ প্রথমে 2 সেমি ছিল, প্রথমে একটা স্প্রিং 2 সেমি প্রসারিত ছিল, এটা হচ্ছে 2 সেমি ছিল, এবার এটাকে আরো 2 সেমি প্রসারিত করছিস, তাহলে এত বড় করছিস, তাহলে আরো 2 সেমি প্রসারিত করলি, তাহলে টোটাল কত হলো, x 4 হলো,
তাহলে x ইকুয়াল টু 4 এর জন্য দেখ কত হবে, u প্রাইম ইকুয়াল টু হচ্ছে x ইকুয়াল টু 4, তার মানে হচ্ছে হাফ k ইন্টু এক্স, এক্স ইকুয়াল টু 4 তার হচ্ছে স্কোয়ার, তার মানে 16, তার মানে 8 ইন্টু k। সো সো u প্রাইম বাই u ইকুয়াল টু কত হবে, 8k বাই হচ্ছে 2k, তার মানে k কে কেটে গেল 2, এটা 4 আসলো। সো u প্রাইম ইকুয়াল টু আমাদের এখান থেকে আমরা পাইলাম যে u প্রাইম ইকুয়াল টু আসলো হচ্ছে 4u। তাহলে প্রথমে আমাদের চেঞ্জ কত হলো, তাহলে স্থিতিশক্তির পরিবর্তন কত হলো, প্রথমে প্রথমে u, এখন কত হলো u প্রাইম হলো, আগে কত ছিল u ছিল, তাহলে u প্রাইম u ছিল, u প্রাইম ইকুয়াল টু 4u, আগে হচ্ছে u ছিল, তাহলে পরিবর্তন হলো হচ্ছে 3u। তাহলে স্থিতিশক্তি কতটা বৃদ্ধি পেল, স্থিতিশক্তি হচ্ছে 3u বৃদ্ধি পেল। পরিবর্তন চাইছে না স্থিতিশক্তির, এই জায়গায় এখানে চাইছে স্থিতিশক্তির বৃদ্ধি কত হবে, তাহলে বৃদ্ধি কত হলো, বৃদ্ধি হলো 3u, তাহলে অপশন কত হলো 3। ক্লিয়ার, বুঝছিস? এই অবধি কারো কোনো বুঝতে প্রবলেম হচ্ছে? একই ধরনের কোশ্চেন, ফর্মুলা একই জিনিস, তাহলে তোদের খালি কি করতে লাগবে, ফর্মুলা গুলা মাথায় রাখতে লাগবে, ফর্মুলা গুলা দেখে দেখে কাজ করতে লাগবে। ওকে, এবার আমরা পরের কোশ্চেনটা সলভ করি। পরের কোশ্চেনটা সলভ করার সময় কি হবে, দেখ কি বলছে যে এ বি একটি অমসৃণ নততল, নততল মানে কি হচ্ছে, এমন বাঁকানো থাকবে, এটা কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14। এটা কিন্তু অমসৃণ, অমসৃণ এমন কি হচ্ছে, এবড়ো খেবড়ো এবড়ো খেবড়ো একটু আছে, অমসৃণ। ওকে, এমন অমসৃণ, তার মানে এখানে কি থাকবে, ফ্রিকশন থাকবে, অমসৃণ মানে ফ্রিকশন থাকবে, ফ্রিকশন থাকবে, ঘর্ষণ থাকবে। এবার এটার নাম আমি দিলাম এ বি, এ আর হচ্ছে বি। আর একটা বলছে যে বিসি একটি মসৃণ নততল, তাহলে এটা কি আসলো হচ্ছে বিসি, বিসি একটা মসৃণ নততল, সি বিন্দুতে স্থির অবস্থা থাকা একটা ব্লককে ছেড়ে দিলে দেওয়া হলো এ বিন্দুতে এসে স্থির হয়, সি বিন্দুতে ছেড়ে দিলে এ বিন্দুতে এসে উপস্থিত হয়। ওকে, ছেড়ে দেওয়া হলে তা স্থির হয়, এ বি তলের ঘর্ষণ গুণাঙ্ক, এটা কেমন করে আসবে, সি বিন্দু থেকে এ বিন্দুতে এই দিকে আসলে তাহলেই সে ঘর্ষণ পাবো, কিন্তু সি থেকে এটা তো আট করাই পসিবল হচ্ছে না। নততল, নততল মানে এটাও বাঁকানো থাকবে, এটাও বাঁকানো থাকবে। ওকে, তাহলে এটা তো পসিবলই হচ্ছে না কোশ্চেনটা করা, তাহলে এটা কি হবে, কোনোটি নয়, এটা কোশ্চেনটাই করা পসিবল হচ্ছে না। ওকে, কারণটা দেখ, এ বি নততল বলা আছে, বিসিও নততল বলা আছে, নততল তো বাঁকানো থাকবে, এবার সিতে দিলে এতে কেমন করে আসবে, এই দিকে যদি আসে তাহলে তো এই এ বি পাত দিয়ে আসবেই না, তাহলে ঘর্ষণ কেমন করে হবে, এই দিক দিয়ে যদি আসার তো চান্সই নেই, এইদিকে তো আসতেই পাবে না, তো এটা হবে না। ওকে, কোশ্চেন নাম্বার 15 আসে। কোশ্চেন নাম্বার 15 কি বলছে, কেন্দ্রীয় বলের ক্ষেত্রে মোট শক্তি সংরক্ষিত থাকতে হবে, অবভিয়াসলি মোট শক্তি সংরক্ষিত থাকবে, যে কোনো বস্তুর ক্ষেত্রে মোট শক্তি সংরক্ষিত থাকবে, ভরবেগ পরিবর্তিত হবে না, মানে ভরবেগ সংরক্ষিত থাকবে, তাই তো হয়, ভরবেগ তো সংরক্ষিতই থাকে, ভরবেগ পরিবর্তিত হবে না। দেখ একটা জিনিস আমরা কি জানি, যে টাউ ইকুয়াল টু হচ্ছে ডিএল বাই হচ্ছে ডি টাউ। ওকে, ডিএল বাই ডি টাউ মানে হচ্ছে কৌণিক ভরবেগ, এ হচ্ছে কৌণিক কৌণিক ভরবেগ। ওকে, তাহলে টাউ ইকুয়াল টু কত জানি আমরা, আর প্লাস এফ ইকুয়াল টু ডিএল বাই ডি টাউ। ওকে, এটা হয়। এবার এখানে বলা আছে, দেখতে একটা বলা আছে কেন্দ্রীয় বল, কেন্দ্রীয় বল মানে এমন একটা বল, সাপোজ জানি না এখানে কি করতেছে, আমাদের সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, এটা একটা কেন্দ্রীয় বল। ওকে, এটা আমাদের সান আছে, সানকে কেন্দ্র করে আমাদের কি করতেছে, আর্থ এমন করে রোটেট করতেছে, তাহলে এই এদের দুইজনের মধ্যে যে বলটা লাগতেছে তাকে আমরা কেন্দ্রীয় বল বলি। কেন্দ্রীয় বল শুধুমাত্র কি হচ্ছে আর ক্যাপ বরাবর হয়, তাহলে এটা কত হবে, আর ভেক্টর ইন্টু কত হচ্ছে আর ক্যাপ ইন্টু এফ ইকুয়াল টু কত হচ্ছে ডিএল বাই ডি টাউ। তাহলে এবার দেখ একটা জিনিস, যে কি বলতে পারি, আর ভেক্টর দুটা সেম ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট কত হয়, ক্রস প্রোডাক্ট তোরা জানিস, ভেক্টর প্রোডাক্ট কত হয়, 0 ইকুয়াল টু হচ্ছে ডিএল বাই ডি টাউ। তাহলে এখান থেকে এল ইকুয়াল টু কত হবে, ধ্রুবক হবে, এল ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, অর্থাৎ কৌণিক ভরবেগ কি থাকে হচ্ছে সংরক্ষিত থাকে, কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। কিন্তু এইখানে যেটা বলা আছে সেটা হচ্ছে ভরবেগ অপরিবর্তিত হবে না, এখানে শুধুমাত্র ভরবেগ বলা আছে, শুধুমাত্র ভরবেগ মানে হচ্ছে রৈখিক ভরবেগ, তাহলে এখানে অপশন কি হচ্ছে, এ নাম্বার অপশন কারেক্ট হচ্ছে।
ওকে, এ নাম্বার অপশন কারেক্ট হচ্ছে, মাথায় রাখিস, এ নাম্বার অপশন কারেক্ট। তবে একটা জিনিস মাথায় রাখি, যদি এটা ভরবেগের পরিবর্তে কৌণিক ভরবেগ লেখা থাকতো, ভরবেগকে পি দিয়ে লিখি, কিন্তু তার বদলে যদি কৌণিক ভরবেগ লেখা থাকতো, কৌণিক ভরবেগ মানে এই যে এল বা জে এই দুটো দিয়ে যদি লেখা থাকতো, তখন কিন্তু এ নাম্বারও হইতো, বি নাম্বারও হইতো। আমি দেখাইলাম যে কৌণিক ভরবেগ কি থাকে হচ্ছে কনস্ট্যান্ট থাকে, তখন কি হচ্ছে উভয় সত্য হইতো, সি নাম্বার অপশন ঠিক হইতো। ওকে, আবার বলতেছি, যে কোনো কেন্দ্র বলের ক্ষেত্রে মাথায় রাখবি, কেন্দ্র বল মানে হচ্ছে যে বল শুধুমাত্র বৃত্তের পথ বরাবর, বৃত্তের কেন্দ্র বরাবর কাজ করে, তাকে আমরা বলি কেন্দ্রীয় বল। কেন্দ্রীয় বলের ক্ষেত্রে কি থাকবে হচ্ছে মোট শক্তিও ধ্রুবক থাকবে, মোট শক্তিও ধ্রুবক থাকবে, এবং হচ্ছে তোদের কি হচ্ছে এল বা যে কৌণিক ভরবেগ সেটাও কি থাকবে হচ্ছে ধ্রুবক থাকবে। ওকে, আশা করি বুঝছিস সেটা তোরা। এখন যদি কোনো কোশ্চেন থাকে তোরা তো কি করতে পারিস, বলতে পারিস। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেন সলভ করব। ওকে, নেক্সট কোশ্চেন চল, আমি একটু ইরেজ করে নিচ্ছি এই জায়গাটা। নেক্সট কোশ্চেন দেখ তোরা, কোশ্চেন নাম্বার 16, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 16 দেখ কি বলছে, এল দৈর্ঘ্যের সুতো দিয়ে একটি কণা বাঁধা আছে এবং একটি উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে, কণাটির সর্বনিম্ন বিন্দুতে বেগ √7 GL হলে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হবে। আমি একটা কথা বলবো, এটা তোরা একদম লিখে রাখ, এটা তোদের স্কুলে আসতেছে, এতটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম স্টার দিয়ে রাখ, যত পারে স্টার দিয়ে রাখ। ওকে, এবার দেখ কি বলছে, দেখ এল দৈর্ঘ্যের একটি সুতো দিয়ে বাঁধা একটি কণা বাঁধা আছে এবং সেটি উলম্ব বৃত্তাকার পথে ঘুরতেছে। তাহলে এল দৈর্ঘ্যের একটা কণা কি করতেছে, এমন করে একটা বৃত্তাকার পথে কি করতেছে, ঘুরতেছে। ওকে, এমন একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। তাহলে এটা এল দৈর্ঘ্যের কণা যদি বৃত্তাকার পথে ঘোরে, তাহলে এটার ব্যাসার্ধ কত আছে, এটা যখন এইখানে থাকবে সাপোজ, এর ব্যাসার্ধ কত হবে, এল হবে। ওকে, তাহলে এই জায়গাটাকে আমরা কি ধরতেছি, এটার ক্ষেত্রে উচ্চতা ইকুয়াল টু এইচ ইকুয়াল টু 0 ধরতেছি, উচ্চতা 0, এটা হচ্ছে কেন্দ্র ও। এবার এইখানে বেগ কত দেওয়া আছে, এখানে এম ভরের সাপোজ একটা বস্তু দেওয়া আছে, তাহলে বেগ কত দেওয়া আছে, এখানে বেগ দেওয়া আছে হচ্ছে √7 GL হচ্ছে বেগ দেওয়া আছে। তাহলে এটা বিন্দুর আমি নাম দিলাম এ বিন্দু। এ বিন্দুতে, এ বিন্দুতে আমি এখানে বের করে নিচ্ছি, দেখ এ বিন্দুতে আমরা কি করি হচ্ছে গতিশক্তি স্থিতিশক্তি বের করি, আর এখানে কি করি আমরা এ বিন্দুতে, আর এখানে সর্বোচ্চ বিন্দু বি বিন্দু নেব, এই দুটো বিন্দুতে কি করব, মোট শক্তি ধ্রুবক থাকবে, আমরা জানি হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী শক্তি সবসময় ধ্রুবক থাকবে। তাহলে মোট শক্তি বের করে নিই, তাহলে এ বিন্দুতে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি করে মোট শক্তি বের করি, ঠিক করে বি বিন্দুতে স্থিতিশক্তি গতিশক্তি মোট করে বের করে দেবো, তারপরে গতিশক্তির সংরক্ষণ সূত্র দিয়ে আমরা বি বিন্দুতে হচ্ছে আমরা কি করব পরবর্তীতে বেগ বের করে নেব। ওকে, তাহলে এ বিন্দুতে যদি গতিশক্তি বের করি, এ বিন্দুতে গতিশক্তি, গতিশক্তি তাহলে কথা হচ্ছে কে ইন্টু এ, গতিশক্তি। ওকে, আমি ধরলাম তোকে গতিশক্তি কাইনেটিক এনার্জি অ্যাট বিন্দু এ, এ বিন্দুতে কত হবে 12mv²। এ বিন্দুতে বেগ কত, বেগ দেওয়া আছে √7 GL, হাফ ইন্টু ভি² গতিশক্তি হয়, স্কোয়ার ওঠা গেল, তাহলে কত হবে হাফ ইন্টু এম ইন্টু 7GL, তার মানে কত হচ্ছে 7/2 GL। তারপরে দেখ এ বিন্দুতে স্থিতিশক্তি কত হবে,
স্থিতিশক্তি, তাহলে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি এট পয়েন্ট এ ইকুয়াল টু হয় mgh। এইখান থেকেই আমরা কি করলাম, বস্তুটা ধরলামই এইখান থেকে, তাহলে এইচ কত হচ্ছে 0, তাহলে হচ্ছে 0 বসাই দিলে অ্যান্সার কত হবে 0। তাহলে মোট শক্তি এ বিন্দুতে, মোট শক্তি, মোট শক্তি, মোট শক্তি ই অ্যাট এ, স্থিতিশক্তি স্থিতিশক্তি প্লাস হচ্ছে গতিশক্তি, স্থিতিশক্তি 0 প্লাস গতিশক্তি কত হচ্ছে 7/2 GL, তাহলে কত আসলো 7/2 ইন্টু জি ইন্টু এল। এটা হচ্ছে এ বিন্দুতে। এবার কি করি, বি বিন্দুতে আমরা মোট শক্তি বের করি। এখানে কি করলাম, বি বিন্দু নেই, তাহলে বি বিন্দুতে কোনো একটা বেগ থাকবে, সাপোজ কোনো একটা বেগ আছে, এখানে কোনো একটা বেগ আছে ভি বেগ, তাহলে বি বিন্দুর গতিশক্তি কত হবে, বি বিন্দুতে যদি গতিশক্তি দেখি কাইনেটিক এনার্জি এট পয়েন্ট বি ইকুয়াল টু কত হবে, হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ভি এর মান আমরা বের করবো জানি না, এবং এখানে স্থিতিশক্তি বের করতে লাগবে। স্থিতিশক্তি কত হবে, দেখ এইখান থেকে এইটুক জায়গা কত আছে এল আছে, তাহলে এইটুক থেকে এইটুক আবার কত আছে এল আছে, তাহলে এল প্লাস এল, তাহলে এই যে হাইটটা দেখতে পাচ্ছিস এখানে হাইটটা, হাইটটা এইচ ইকুয়াল টু কত হবে বলতো 2l হবে। তাহলে বি বিন্দুতে স্থিতিশক্তি আমি একবার লিখে দিচ্ছি, বি বিন্দুতে স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি এম জি এইচ, এইচ এর মান কত আছে 2 ইন্টু এল। ওকে, এটা দেখতে পাচ্ছি যে এইচ কত হচ্ছে 2 ইন্টু এল, এম জি এইচ, তাহলে কত হবে 2 এম জি এল। তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত হবে, বি বিন্দুতে মোট শক্তি দেখ, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, স্থিতিশক্তি হচ্ছে 2 এম জি এল প্লাস গতিশক্তি হচ্ছে কত হাফ এম ভি স্কোয়ার। এবার শক্তির সংরক্ষণ সূত্র থেকে কি পাই, শক্তির সংরক্ষণ সূত্র থেকে জানি এই স্থিতিশক্তি গতিশক্তি কি থাকবে, ধ্রুবক, মোট শক্তি ধ্রুবক থাকবে। তাহলে অ্যাকর্ডিং টু কাইনেটিক টোটাল এনার্জি কনজারভেশন, তাহলে মোট শক্তি ধ্রুবক থাকবে, তাহলে এ বিন্দুর মোট শক্তি বি বিন্দুর মোট শক্তির কি হবে সমান হবে। এ বিন্দুতে মোট শক্তি কত আছে 7/2 জি ইন্টু এল, অবভিয়াসলি এখানে একটা এম আছে, এমটা বাদ গেছিল, তাহলে এখানে হচ্ছে এম আসবে, তাহলে এখানে একটা, এখানে এম আসবে এম জি এল ইকুয়াল টু বি বিন্দুর মোট শক্তি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বি বিন্দুর মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তি হচ্ছে 2 এম জি এল প্লাস হাফ এম ভি স্কোয়ার। সো এখান থেকে আসলো হচ্ছে 7/2 এম জি এল মাইনাস 2 এম জি এল ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। সো আমরা এখানে বলতে পারি 7/2 মাইনাস 2 ইকুয়াল টু এম জি এল ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানকার এম কাটলো, এখান থেকে আমরা পেলাম 4, তাহলে 3 হচ্ছে 2 জি এল ইন্টু হচ্ছে 1/2 ইন্টু ভি স্কোয়ার, এখানে 2 এখানে 2 কাটলো, সো এখান থেকে আসলো ভি স্কোয়ার ইকুয়াল টু 3GL, তাহলে এখান থেকে আসলো হচ্ছে ভি ইকুয়াল টু √3GL। এটা হচ্ছে আমাদের কি গেল অ্যান্সার, খুব ইম্পর্টেন্ট। তাহলে এ বিন্দুতে শক্তি কত আসলো √3, এটা √3GL। অপশন দেখি আছে কি নাই অপশন, এই যে √3GL, তাহলে এটাকে হলো আমাদের অপশন। ক্লিয়ার হচ্ছে? এবার দেখি কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17, ওকে, দেখ একটু কি বলছে, সরলরেখায় চলমান সমভরের দুটি বস্তুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত হলে বস্তু দুটি, যদি মনে রাখিস, যদি সমবেগে চলতে থাকে দুইটা বস্তু, যদি এম এম ভর, সরলরেখায় চলমান সমভরের দুইটার ভর সমান, দুইটার ভর এম ভর আছে, এটা চলতে থাকে, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হলো, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হলে এটা যদি সাপোজ v1 বেগ নিয়ে যায়, এটা যদি v2 বেগ নিয়ে যায়, সংঘর্ষের পর এই যে প্রথম বস্তুটা আছে,
প্রথম বস্তুটার বেগ কত হবে হচ্ছে v2, আর দ্বিতীয় বস্তুটার বেগ কত হবে হচ্ছে v1। এটাকে বলা হয় বেগের বেগের বিনিময় ফর্মুলা। তাহলে কি হবে, বেগের এখানে বিনিময় হবে, তাহলে বেগের বিনিময় হবে। ওকে, একটা জিনিস আমি তোদের বলি এটার উদাহরণ হিসেবে, সাপোজ তোরা মার্বেল খেলতেছিস, মার্বেল খেলা কি আছে, এইখানে একটা মার্বেল কি আছে, তো এইখানে তোর ফেলতে লাগবে। ওকে, দেখবি তোর বন্ধুর একটা মার্বেল এইখানে আছে, এবার তুই কি করতেছিস, এইখান থেকে এম করতেছিস। এবার তোর মার্বেল আর বন্ধুর মার্বেলের কি আছে, সবকিছুই কি আছে, সেম ম্যাটেরিয়ালের তৈরি, একদম সেম ভরের একটা মার্বেল। তোর মার্বেল, এটা তোর বন্ধুর মার্বেল, একদম একদম সবকিছু কি আছে, সেম আছে। এবার তুই কি করবি, এটা দিয়ে এখানে মারবি, এটা দিয়ে এখানে যখন মারবি, মারার সঙ্গে সঙ্গে, আমি কালার চেঞ্জ করে দিই তোদের বুঝতে সুবিধা হবে। ওকে, এটা হচ্ছে তোর মার্বেলটা, হ্যাঁ, এটা হচ্ছে তোর মার্বেলটা, এটা হচ্ছে তোর বন্ধুর মার্বেলটা। তাহলে একটু পর কি হবে, যখন সংঘর্ষ হবে, তোর মার্বেলটা এখানে এসে চুপ করে দাঁড়ায় যাবে। ওকে, আর তোর বন্ধুর মার্বেলটা কি করবে, এইখান থেকে তোর বন্ধুর মার্বেলটা দেখবি যে দূরে চলে যাবে, তোর বন্ধুর মার্বেলটা দেখবি এইদিকে দূরে কোথাও চলে যাবে। অর্থাৎ এই যে তোর বন্ধুর মার্বেলের যে বেগটা ছিল ওটা তোর কাছে চলে আসলো, আর তোর মার্বেলের বেগটা হচ্ছে তোর বন্ধুর মার্বেলে চলে যাবে। এটাকে বলা হয় বেগের বিনিময়। এটা তখন সম্ভব যদি কি হয়, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, এবং বস্তু দুটার, যে বস্তু দুটার মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, এদের দুইজনের মধ্যে ভর কি হয়, সমান হয়। এটার কেস, বিভিন্ন কেসগুলো আমি তোদের যখন থিওরি পড়াইছিলাম থিওরির মধ্যে বলে রাখছি, বা তোরা আমার কাছে যারা যারা পড়িসনি, বাইরে পড়ছিস, তোরা তো বইয়ের মধ্যে পড়ছিস, বিভিন্ন কেস দিয়ে পড়াশোনা করছিস। ওকে, এবার আমরা আসি নেক্সট কোশ্চেন গুলাই। আর আমাদের কয়েকটা কোশ্চেন আসে খুবই সুন্দর সুন্দর, এই কোশ্চেন গুলা দেখি। এবার কি বলছে দেখ, 18 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। 18 নম্বর কোশ্চেনে বলছে অস্থিতিস্থাপক সংঘর্ষে নিম্নোক্ত কোনটি সংরক্ষিত থাকে না। অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি কি হচ্ছে, সংরক্ষিত থাকে না। তোদের এখানে আমি বলে দেই, মনে থাকবে তাদের, মনে রাখে স্থিতিস্থাপক সংঘর্ষ মানে ইলাস্টিক কলিশন, স্থিতিস্থাপক সংঘর্ষ, ইলাস্টিক কলিশন। ওকে, তাহলে এই স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হয়, ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে গতিশক্তি প্লাস ভরবেগ, মোমেন্টাম, ঠিক আছে, দুটাই কি থাকে হচ্ছে সংরক্ষিত থাকে, দুটাই আলাদা আলাদা ভাবে সংরক্ষিত থাকে। তাহলে মনে রাখে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি আর ভরবেগ দুটাই সংরক্ষিত থাকে, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত থাকে, কিন্তু গতিশক্তি কি থাকে না, সংরক্ষিত থাকে না, মাথায় রাখবে। তার জন্য অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত থাকবে না, অপশন বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার হচ্ছে, আশা করি সবাই বুঝছে, সেটা জিনিস মাথায় রাখবে। আবার বলতে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ গতিশক্তি দুটাই সংরক্ষিত থাকবে, অস্থিতিস্থাপক সংঘর্ষে কি হচ্ছে, দুইটা ভরবেগ সংরক্ষিত থাকবে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকবে না। ওকে, ঠিক আছে, এবার পরের কোশ্চেন আমরা করি। পরের কোশ্চেন বলছে 19 নম্বর কোশ্চেন, দেখ 19 নম্বর কোশ্চেন কি বলছে। ওকে, কোশ্চেন নাম্বার 19 বলছে যে সংঘাত সংঘাত গুণাঙ্ক শূন্য হলে বস্তু দুটির মধ্যে সংঘাতের ভর কি কি হবে। ওকে, সংঘাত গুণাঙ্ক শূন্য, আমরা সংঘাত গুণাঙ্ক সবাই জানি, ই ইকুয়াল টু কত হয়েছে, v2 মাইনাস v1 বাই হচ্ছে u1 মাইনাস u2, এটা জানিস। এবার সংঘাত গুণাঙ্ক কত দেওয়া আছে, শূন্য আছে। সংঘাত গুণাঙ্ক কখন হয়, সংঘাত গুণাঙ্ক শূন্য মানে হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, পূর্ণ অস্থিতিস্থাপক অস্থিতিস্থাপক স্থাপক সংঘর্ষ। পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ মানে ধরে নে এইখানে একটা কি আছে, m1 ভরের বস্তু আছে, আর এইখানে একটা m2 ভরের বস্তু আছে। ওকে, এইটা m1 ভরের বস্তুটা v1 বেগে যাইতেছিল, m2 ভরের বস্তুটা v2 বেগে যাচ্ছিল। এরা যায় একটা পজিশনে কি হলো, সংঘর্ষ করলো। এবার সংঘর্ষ করার পর কি হবে, m1 আর m2 যে বস্তু দুটো আছে এরা কি করবে, পরস্পর একসঙ্গে কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। অর্থাৎ যুক্ত হয়ে এরা কি হবে, দুইটা বস্তু একসাথে টাচ হয়ে গেল। তাহলে একসাথে টাচ হওয়ার পরে কি হলো, দুইটা বস্তু m1 প্লাস m2 বস্তু দুইটা একসাথে যুক্ত হয়ে যাবে। তাহলে m1 প্লাস m2, এবং এরা দুইজনে কি করবে, তখন সেম একটা বেগ নিয়ে চলাফেরা শুরু করবে। তো এই যে বিক্রিয়াটা, এটাকে বলে পূর্ণ অস্থিতিস্থাপক বিক্রিয়া। তাহলে পূর্ণ অস্থিতিস্থাপক বিক্রিয়া কি হয়, সংঘর্ষের পরে, এটা হচ্ছে বিফোর সংঘর্ষ, এটা হচ্ছে আফটার সংঘর্ষ। ওকে, সংঘর্ষের পর আফটার সংঘর্ষ, এদের দুজনের ভর কি হয়, বস্তু দুটো একসঙ্গে থাকে, ফলে এদের দুজনের বেগ কি হয়, সমান হয়। দেখি
কি বলছে, বস্তু দুটি স্থির অবস্থায় থাকবে, এটা হবে না, বস্তু দুটির পরস্পরের সঙ্গে আটকে যাবে। ইয়েস, অপশন বি হচ্ছে কারেক্ট। বস্তু দুটি পরস্পরের সঙ্গে কি হচ্ছে, বস্তু দুটি পরস্পরের সঙ্গে আটকে যাবে। ওকে, এবার কোশ্চেন নাম্বার 19, 19 তো হলো 20। কোশ্চেন নাম্বার 20 আসি। কোশ্চেন নাম্বার 20 তে কি বলছে দেখ, পাশের গতির ক্ষেত্রে বস্তুটির যখন ঊর্ধ্বগতিতে থাকে তখন ওজনের ঘাত হয় ধনাত্মক, অবভিয়াসলি। বস্তুটি সর্বোচ্চ বিন্দুতে ওজন ঘাত শূন্য হয়, কারণ এটা বেগ শূন্য হচ্ছে, ইয়েস এটাও সত্য। তারপরে হচ্ছে বস্তুটির নিম্ন গতির ওজন ঘাত ধনাত্মক, ওকে সত্যি। তারপরে কি হচ্ছে, প্রদত্ত সবকটি সত্যি। ওকে, ডি নাম্বার। এবার আসি পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, 21 কি বলছে, এক্স অক্ষ বরাবর, ওকে তাহলে এটা তো হইলো কোশ্চেন নাম্বার 21। কি বলছে, এক্স অক্ষ বরাবর গতিশীল কোন বস্তুর উপর ক্রিয়ারত বল কণার অবস্থানের সহিত পরিবর্তিত হয় চিত্রানুসারে বস্তুটি সাম্য অবস্থায় থাকবে। বস্তুটিতে সাম্য অবস্থায় থাকবে, সাম্য অবস্থায় থাকা মানে যখন বল কত হবে, শূন্য হবে। ওকে, বল শূন্য হবে তখন এই সাম্য অবস্থায় থাকবে। বল শূন্য হওয়া মানে কি, দেখ আমাদের কি আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর বল দেওয়া আছে, আর এক্স অ্যাক্সিস বরাবর কি দেওয়া আছে, আমাদের হচ্ছে দূরত্ব দেওয়া আছে। তাহলে এক্স অ্যাক্সিস এর কোনো জায়গাতেই ওয়াই অ্যাক্সিস এর কত হচ্ছে, বল শূন্য হবে। সো যদি এটার ক্ষেত্রে দেখি আমরা, আমাদের কি হচ্ছে, এখানে দেখ এইখানেও বল শূন্য হবে, এইখানেও কি হবে, বল শূন্য হবে। অর্থাৎ এই যে গ্রাফটা দেওয়া আছে আমাদের, দেখে এত বড় একটা আমাদের কি দেওয়া আছে, গ্রাফ দেওয়া আছে, তাই আছে না, এটা হচ্ছে গ্রাফ দেওয়া আছে। এটা কিসের গ্রাফ, বলের গ্রাফ দেওয়া আছে। বল, এই যে বলটা আছে, বলটাকে হচ্ছে ফাংশন অফ এক্স, অর্থাৎ এক্স এর সঙ্গে সঙ্গে কেমন করে পরিবর্তন হচ্ছে সেটা দেওয়া আছে। এবার সাম্য অবস্থায় দেখ, বস্তুটির সাম্য অবস্থায় মানে কি, সাম্য অবস্থার মানে একটু আগে তোদের বললাম, সাম্য অবস্থায় বল ইকুয়াল টু কত হয়, জিরো হয়, অর্থাৎ এটার ডেরিভেটিভ কত হয়, জিরো হয়। তাহলে সাম্য অবস্থায় বল জিরো মানে এই বিন্দুতে কি হচ্ছে, একবার এক্স অ্যাক্সিসে কাট করছে, তাহলে এটা তো 0,0 বিন্দু, তাহলে এই অ্যাক্সিস বরাবর এফ ইকুয়াল টু কত, জিরো, এই অ্যাক্সিস মানে কত, এফ ইকুয়াল টু জিরো। তাহলে কোন কোন জায়গায় কাট করছে, এই x1 এ একবার কাট করছে, x2 তে একবার কাট করছে, তাহলে x1 x2 x1 x2 এই ভ্যালুগুলাই f ইকুয়াল টু কত হচ্ছে, f ইকুয়াল টু কত হচ্ছে, 0 হচ্ছে, তাই তো। তার মানে x1 ইকুয়াল টু x2 হলে এটা কি হচ্ছে, সাম্য অবস্থায় থাকবে। তাহলে যখন x1 ইকুয়াল টু x2, ওকে। আর যদি বলে কোন কোন বিন্দুতে সাম্য অবস্থায় থাকবে, তাহলে অবভিয়াসলি এটা হবে, বস্তুটি সাম্য অবস্থায় থাকবে কোন কোন বিন্দুতে, এটা যখন x1 x2 উভয় এই দুটো বিন্দুতে কি থাকবে, সাম্য অবস্থায় থাকবে, কারণটা ওইখানে কি হচ্ছে, আমাদের ইয়া জিরো হচ্ছে। এবার আসি নেক্সট কোশ্চেন, ওকে আমাদের এমন করে প্রত্যেকদিন আমরা কোশ্চেন সলভ করতে থাকবো, তোরা সলভ করবি, ওকে। আর অবশ্যই অবশ্যই তোদের যদি হেল্পফুল মনে হয়, তোদের বন্ধুদের সঙ্গে একবার হোয়াটসঅ্যাপে ভিডিওটা শেয়ার করে দিস, বা তোদের বন্ধুদের যে ক্লাসরুমের গ্রুপটা আছে সেখানে শেয়ার করে দিস, এমন কিন্তু তোদের সবার মিলে সব বন্ধু বান্ধবের রেজাল্টটা যাতে ভালো হয়, ওকে। তোরা তারপরে নিজেদের রেজাল্টটাও ভালো কর, বন্ধু বান্ধবের রেজাল্ট ভালো কর, মজা কর ক্লাস 11-এ। ওকে, ক্লাস 11-এ খুব ইম্পর্টেন্ট হবে এই কোশ্চেনগুলো সলভ কর। এর পরের দিন থেকে আমরা বিভিন্ন ইউনিটের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলোও দেখবো, ওকে, পরীক্ষার আগে অবধি। এবার আসে 22 নম্বর কোশ্চেন, কি বলছে, শ্রেণীতে অবস্থিত দুটি স্প্রিং এর বল ধ্রুবক যথাক্রমে 100 নিউটন পার মিটার এন্ড ওকে 150 নিউটন পার মিটার। ব্লকটি সাম্যাবস্থানের ডান দিক থেকে 2.5 সেমি দূর পর্যন্ত টানা হলো, তাহলে ডান দিকে স্প্রিং, ওকে ডান দিক থেকে 2.5 সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত টানা হলো, তাহলে ডান দিকে স্প্রিং এর কৃতকার্য বাম দিকে স্প্রিং কৃতকার্যের অনুপাত কত হবে। দেখ আমরা জানি স্প্রিং এর ক্ষেত্রে হুকস ল হয়, এফ প্রপোর্শনাল টু হচ্ছে মাইনাস এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, ওর ডিসপ্লেসমেন্টের সমান হয়। অর্থাৎ কোনো একটা স্প্রিং দেওয়া আছে, কোনো একটা স্প্রিং কে ওর মিন পজিশন থেকে, এখান থেকে টানলি, মিন পজিশন এটা আছে, এটা এক্স ইকুয়াল টু 0 বিন্দু ধর, এখান থেকে টানার পর কি করলি, এবার এত বড় নিয়ে গেলি, অর্থাৎ এটা এক্স ডিস্টেন্স সরাই নিলি, ওকে। তাহলে এটার কি হবে, এফ প্রপোর্শনাল টু এটা, তাহলে এখান থেকে আসবে এফ ইকুয়াল টু একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে ইনটু এক্স, আর সঙ্গে হচ্ছে মাইনাস। এবার শ্রেণীতে যদি আসে, শ্রেণীতে থাকলে এইদিকে যদি এফ বল প্রয়োগ করিস, তাহলে দুটোর মধ্যে কি হচ্ছে, সেম বলেই প্রয়োগ হবে। তাহলে যেহেতু সেম বলেই প্রয়োগ হবে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, মাইনাস কে এক্স
মাইনাস কে এক্স। তাহলে এটা যদি এক্স ওয়ান ডিস্টেন্সটা আনিস ওটা কি হবে, এক্স টু ডিস্টেন্স হবে। তাহলে এটার কত হবে, এটার হচ্ছে কে ওয়ান আছে, এটা কে টু আছে। তাহলে এটার আমরা হচ্ছে কে ওয়ান এক্স ওয়ান করে দেই, এটা হচ্ছে কে টু এক্স টু করে দেই। বল তো একটার ক্ষেত্রে কি, শ্রেণী সময়ের ক্ষেত্রে বল কি থাকবে, ফিক্স থাকবে। তাহলে এখানে মাইনাস মাইনাস আমাদের গেল। সো এটা কি হচ্ছে আমাদের কে ওয়ান কে টুর ভ্যালু জানি আমরা। কে ওয়ান এর ভ্যালু কত আছে আমাদের, কে ওয়ান এর ভ্যালু এখানে বলা আছে হচ্ছে 100, কে ওয়ান এর ভ্যালু 100 ইন্টু এক্স ওয়ান, আর কে টুর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 150 ইন্টু এক্স টু। তাহলে যদি কাটাকাটি করি তাহলে কত আসবে, এক্স ওয়ান ইকুয়াল টু 1.5 ইন্টু এক্স টু। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। ওকে, এবার দেখ আর একটা ইকুয়েশন কি দেওয়া আছে, এটা একটা ইকুয়েশন গেল। এবার দেখ এটা যদি এক্স ওয়ান এখান থেকে যদি এক্স ওয়ান সরে আমাদের, ঠিক আছে, ডান দিক এখান থেকে সাপোজ এখান থেকে এক্স ওয়ান সরলো, এই দিক থেকে হচ্ছে এক্স টু। তাহলে এইটার যোগফল কি হতে হবে, এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়াল টু কত সরতেছে, এখানে দেখ 2.5 সেমি, 2.5 সেমি। একটা জিনিস মনে রেখেছে, এটা কিন্তু এসআই ইউনিটে দেওয়া আছে, এটা তো এসআই ইউনিটে দেওয়া আছে, এটা সিজিএস ইউনিটে দেওয়া আছে। কিন্তু এসআই ইউনিটে থাকলেও কি হবে, এটাকে সিজিএস বানাতে তো আর কিছু নাই, এটাকে কি করেছে 100 দ্বারা ভাগ করে দে, এটাকে 100 দ্বারা ভাগ করে দে। তাহলে এটা সিজিএস এ গেল, তাহলে 100 100 এমনিও কেটে যাচ্ছে, তাহলে এটা ইকুয়েশনে পড়ে থাকতেছে, এটা কোনো প্রবলেম নেই। সো এটা যদি প্রবলেম না থাকে, ওকে। হ্যাঁ, এবার দেখ তুই এখানে এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়াল টু এত পাইলাম। তাহলে এখানে এক্স ওয়ান এর ভ্যালু বসায় দেয়, এক্স ওয়ান এর ভ্যালু কত 1.52, তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু 1.52 এক্স টু প্লাস হচ্ছে এক্স টু ইকুয়াল টু হচ্ছে 2.5। তাহলে এখান থেকে আসবে হচ্ছে এক্স টু ইকুয়াল টু 2.5 এক্স টু ইকুয়াল টু হচ্ছে 2.5। তাহলে এখান থেকে এক্স টু ইকুয়াল টু পাচ্ছিস হচ্ছে 1, 2.2 কেটে গেল 1 সেমি। ওকে, এক্স টু এর ভ্যালু এটা আসলো। এটা থেকে তাহলে আমরা এক্স ওয়ান এর ভ্যালু পাবো, তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু কত আসলো, এক্স ওয়ান ইকুয়াল টু 1.5 ইন্টু এক্স টু এর ভ্যালু 1, তার মানে হচ্ছে 1.5 সেমি। সো আমরা এখান থেকে এক্স ওয়ান আর এক্স টু দুটার ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এক্স ওয়ান এর ভ্যালু কত আসলো 1.5 সেমি, আর এক্স টু এর ভ্যালু কত আসলো আমাদের 1 সেমি। সো কার্য বা স্থিতিশক্তি কি হয় দেখ, কৃতকার্যের অনুপাত, কৃতকার্য একটু আগেই তোদের আর একটা ফর্মুলাতে লেখাইলাম, হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার। এটা হচ্ছে কৃতকার্য হয় স্প্রিং এর ক্ষেত্রে। তাহলে দেখ বা এখানে কি বলছে আমাদের, ডান দিকের কৃতকার্য বা দিকের কৃতকার্যের অনুপাত, তার মানে হচ্ছে ডব্লিউ ওয়ান বাই হচ্ছে ডব্লিউ টু। তাহলে কত হবে, হাফ ইন্টু কে ইন্টু কে ওয়ান, ওকে, ইন্টু এক্স ওয়ান দা স্কোয়ার। তাহলে কত হবে, হাফ ইন্টু কে টু ইন্টু এক্স টু তার স্কোয়ার। তাহলে হাফ হাফ কেটে গেল, এখানে কে ওয়ান মানে হচ্ছে 100 ইন্টু এক্স ওয়ান মানে হচ্ছে 1.5 তার হচ্ছে স্কোয়ার, বাই হচ্ছে এক্স টু, কে টু হচ্ছে, ওকে, ইন্টু কত হচ্ছে 1 তার হচ্ছে স্কোয়ার। তো এটা যদি করি এটা কত আসবে 3/2। তাহলে অ্যান্সার কত আসলো আমাদের 3/2। ক্লিয়ার আছে, একবার দেখে নে। এবার আমরা নেক্সট কোশ্চেন সলভ করব। কি বলছে, একটি নির্দিষ্ট সিস্টেমের স্থিতিশক্তি দেওয়া আছে, স্থিতিশক্তি ইকুয়াল টু দেওয়া আছে ইউ ইকুয়াল টু এটা, যেখানে এ বি গ্রেটার দেন জিরো, নিচের কোনটি সাম্য অবস্থায় নেই। একই জিনিস প্রথমে আমরা সাম্য অবস্থায় বের করব, সাম্য অবস্থায় বের করার পর দেখব যে কোনটা কোনটা বিন্দুতে সাম্য অবস্থায় আছে, তার মধ্যে অপশনে যেটা থাকবে না ওটা হচ্ছে সাম্য অবস্থায় নাই, সিম্পল জিনিস। তাহলে এটা প্রথমে একবার এড্রেস করে নেই। এগুলো তো বুঝছিস না কেমন করে সলভ করতে লাগে। সাম্য অবস্থার কোশ্চেন কিন্তু তোদের আসতেই থাকে, মাথায় রাখিস। সাম্য অবস্থার কোশ্চেন আমি তোদের আগেও করাইছি, আবার করাচ্ছি, কিন্তু তোরা ভালো করে সাম্য অবস্থা করে নে। আর সাম্য অবস্থায় আসি, কোশ্চেন নাম্বার 23। আমাদের স্থিতিশক্তি কত দেওয়া আছে, ইউ ইকুয়াল টু মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স টু দি পাওয়ার 4। সাম্য অবস্থায় বা ইকুইলিব্রিয়ামে, সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় এফ ইকুয়াল টু 0 মানে হচ্ছে মাইনাস ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে মাইনাস ডি বাই
dx অফ মাইনাস এইদিকে গেলে কি হবে, মাইনাসের জিরো ওইদিকে কিচ্ছু নাই, তাহলে ইউ ইকুয়াল টু a x স্কোয়ার প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু জিরো। মনে রাখিস মাইনাস এইদিকে যদি নিয়ে যায়, জিরোর এইদিকে নিয়ে যাস, কোনো ফারাকাই পড়ে না, এটা আউট হয়ে যায়। তাহলে এটা কত আসলো, মাইনাস এ ডি বাই ডি এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি কনস্ট্যান্ট বি বাইরে আসলো, ডি বাই ডি এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হচ্ছে, জিরো। সো এটা যদি করি মাইনাস এ ইন্টু টু এক্স আর প্লাস বি ইন্টু 4 ইন্টু এক্স কিউব ইকুয়াল টু জিরো। তো এইটা কত হচ্ছে, আমরা হচ্ছে এখান থেকে লিখতে পারি টু এ এক্স মাইনাস টু এ এক্স প্লাস 4b এক্স কিউব ইকুয়াল টু জিরো। তাহলে কত হচ্ছে, এক্স কমন নিলাম, তাহলে কত হচ্ছে টু এ প্লাস 4b এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ইকুয়াল টু জিরো একটা সাম্যাবস্থা বিন্দু, ঠিক আছে। আর একটা কি লিখতে পারি, মাইনাস টু এ প্লাস 4b এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা তাহলে মাইনাস এদিকে তার মানে হচ্ছে প্লাস, ওকে। তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে 4b এক্স স্কোয়ার ইকুয়াল টু, ওইদিকে গেলে হচ্ছে 2a আসবে। সো এখান থেকে আসবে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2a বাই 4b। তাহলে এখান থেকে একটা 2 কাটলো। সো এখান থেকে আসবে x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a বাই 2b। তাহলে সাম্যাবস্থায় থাকবে কোন কোন বিন্দুতে, x ইকুয়াল টু জিরো বিন্দুতে থাকবে, x ইকুয়াল টু প্লাস a বাই 2b বিন্দুতে, আর মাইনাস a বাই 2 বিন্দু থাকবে। তাহলে এই তিনটে বিন্দুতে কি থাকবে, এটা হচ্ছে সাম্যাবস্থায় থাকবে, এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে। সো আমাদের জিরো আছে, বি আছে, সি আছে, ডি নাম্বার এটা নাই, এই বিন্দুটা হচ্ছে সাম্যাবস্থায় নাই। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 24 এ আসি। কোশ্চেন নাম্বার 24 দেখি। কোশ্চেন নাম্বার 24 এ কি আছে, একটি বস্তুকণা এ ব্যাসার্ধের বৃত্তপথে গতিশীল, আকর্ষণীয় স্থিতিশক্তি এত হলে মোট শক্তি বের করতে বলছে। স্থিতিশক্তি তো আছে, মোট শক্তি বের করতে বলছে, কিছুই না। মোট শক্তি কি হবে, মোট শক্তি হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, তাহলে দুটো বের করি। দেখ প্রথমে হচ্ছে ইউ দেওয়া আছে, গিভেন আছে আমাদের, ইউ ইকুয়াল টু কত দেওয়া আছে, একটু যদি ইউ ইকুয়াল টু দেখি সেখানে আমি লিখে নিচ্ছি। ওকে, এখানে জায়গাটা, ওকে। এখানে দেখ আমাদের কি দেওয়া আছে, ইউ ইকুয়াল টু দেওয়া আছে, ইউ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে একটি বস্তুকণা এ ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতেছে। তাহলে এমন একটা এ ব্যাসার্ধের বৃত্তপথ আছে, সেই বৃত্তপথে একটা বস্তুকণা ঘুরতেছে। ওকে, যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার আমরা এখন 24 দেখি। কোশ্চেন নাম্বার 2 তে বলা আছে একটি বস্তুকণা এ ব্যাসার্ধের বৃত্তীয় পথে গতিশীল। তাহলে একটা এ ব্যাসার্ধের বৃত্তপথ আছে, সেই বৃত্তপথে এমন করে কি করতেছে, এ হচ্ছে ঘুরতেছে। যদি এ ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরে, তাহলে এর ব্যাসার্ধ কত দেওয়া আছে, এ আছে। একটা বস্তুকণা এম ভরের বস্তুকণা সাপোজ ঘুরতেছে, তাহলে বৃত্তপথে ঘোরা মানে এটাকে বলা হচ্ছে একটা বদ্ধ পথে ঘুরতেছে। এবার বদ্ধ পথে ঘোরার জন্য এটা স্থিতিশক্তি সবসময় কি হবে, ঋণাত্মক হবে। তাহলে স্থিতিশক্তি কত দেওয়া আছে হচ্ছে আমাদের কে বাই 2 আর স্কোয়ার দেওয়া আছে। বদ্ধ পথে ঘোরার জন্য কি হচ্ছে, মাইনাস হবে একটা। এখানে বলছে আকর্ষণীয় স্থিতিশক্তি, আকর্ষণীয় বদ্ধ পথে ঘোরার জন্য আকর্ষণীয় স্থিতিশক্তি অলওয়েজ কি হবে, ঋণাত্মক হবে। এটা কথা তোদের মাথায় রাখতে রাখবো, অলওয়েজ কি হবে, এটা ঋণাত্মক আছে। তাহলে আমরা কি বল কি হবে, যদি বল বের করি, বল ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস, একটু আগে সূত্র লিখলাম ডিউ বাই ডি এক্স, এখানে আর দেওয়া আছে তাহলে ডি আর হবে, তাহলে মাইনাস ডি বাই ডি আর, এখানে কত আছে মাইনাস কে বাই 2 আর স্কোয়ার।
তাহলে এটা যদি ডেরিভেট করে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 1/2 বাইরে আসবে, কে অবভিয়াসলি বাইরে আসবে, তাহলে হচ্ছে ডি বাই ডি আর, এখানে হচ্ছে আর টু দি পাওয়ার -2, তাহলে অতএব এটা আসবে কে বাই 2, এটা হচ্ছে -2 আর হচ্ছে আর টু দি পাওয়ার -3, তাহলে হচ্ছে মাইনাস কে বাই আর কিউব, কে বাই আর কিউব, এটা আসবে হচ্ছে আমাদের বল। এবার আমরা জানি যখনই কোনো একটা বস্তু বৃত্তপথে ঘোরে, এমন করে যখন এই বৃত্তপথে ঘোরে, বৃত্তপথে গতিশীল একটা বস্তুর বাইরের দিকে একটা কি হচ্ছে অভিকেন্দ্র বল লাগে, ঠিক আছে? তাহলে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর অপকেন্দ্র বল লাগে, তাহলে অপকেন্দ্র বল লাগে, আর নিচের দিকে হচ্ছে আকর্ষণ বলটা, এই হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স, এটা লাগতেছে, তাহলে অ্যাট্রাকশন ফোর্সটা ভিতর দিকে লাগতেছে আর বাইরের দিকে এম ভি স্কোয়ার বাই আর হচ্ছে। সো অ্যাট্রাকশন ফোর্স কত আসলো আমাদের হচ্ছে মাইনাস কে বাই আর কিউব, আর বাইরের দিকে আসলো এম ভি স্কোয়ার বাই হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, একটা আর কেটে দিলাম, এটা একটা আর কাটলে হচ্ছে 2 পড়ে থাকবে। সো এখান থেকে আসবে হচ্ছে, এখান থেকে আসলো মাইনাস কে বাই আর স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে এম ভি স্কোয়ার। নাও গতিশক্তি কত হয়, কাইনেটিক এনার্জি গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে কত হয়, এম ভি স্কোয়ার মানে হচ্ছে কে বাই আর স্কোয়ার, তাহলে এখান থেকে আসলো হচ্ছে মাইনাস কে বাই 2 আর স্কোয়ার, এটা আসলো গতিশক্তি। আর গতিশক্তি আসলো, এবার স্থিতিশক্তি তো এখানে দেওয়াই আছে, এটা এটা কি দেওয়া আছে আমাদের, স্থিতিশক্তি দেওয়া আছে, তাহলে মোট শক্তি ইকুয়াল টু কত হবে, মোট শক্তি, ওকে, মোট শক্তি, মোট শক্তি যদি দেখিস ই ইকুয়াল টু কত হবে হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, স্থিতিশক্তি মানে পটেনশিয়াল এনার্জি, গতিশক্তি হচ্ছে মাইনাস কে বাই 2 আর স্কোয়ার প্লাস স্থিতিশক্তি, স্থিতিশক্তি কত দেওয়া আছে আমাদের হচ্ছে কে বাই আর স্কোয়ার, কে বাই আর স্কোয়ার, তো কে বাই 2 আর স্কোয়ার, ওকে। সো এই দুটা মিলে কত হচ্ছে, 0 হচ্ছে, তো অ্যান্সার কত হবে, 0, ওকে। আর এ ব্যাসার্ধের বৃত্তপথে, তার মানে আর এর জায়গায় কত হবে, এ, আর এর জায়গায় এ হবে, বাকি সব কেসে সেম আছে, ক্লিয়ার? এবার দেখ 25 কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটা দেখ, লাস্ট কোশ্চেন আমাদের আজকের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25। কি বলছে, টি সময়ের সঙ্গে পরিবর্তিত বল এফ ইকুয়াল টু 61 কেজি ভর সম্পূর্ণ একটি বস্তুর উপর ক্রিয়া করছে, যদি বস্তুটি স্থির অবস্থা থেকে শুরু করে তাহলে প্রথম সেকেন্ডে বলটির দ্বারা কৃতকার্য। খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখ। আমরা কে জানি কাইনেট ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা জানি কার্যশক্তির উপপাদ্য থেকে কৃতকার্য কত হচ্ছে আমাদের হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান হয়, অর্থাৎ ফাইনাল গতিশক্তি মাইনাস ইনিশিয়াল গতিশক্তি। তাহলে ইনিশিয়াল গতিশক্তি কত হবে, হাফ এম ভিআই স্কোয়ার ইনিশিয়াল গতিশক্তি। এবার স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে ভিআই এর মান কত হবে, ভিআই ইকুয়াল টু 0 স্থির অবস্থায়, তাহলে ভিআই 0, তাহলে এখান থেকে কত হবে দেখাচ্ছে 0 হলো। তাহলে এবার হচ্ছে কে এফ ইকুয়াল টু কত হবে, কে এফ ইকুয়াল টু হাফ এম ফাইনাল, তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখান থেকে আসলো হচ্ছে গতিশক্তির ডব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি এফ তার স্কোয়ার মাইনাস 0, তাহলে গতিশক্তির ডব্লিউ ইকুয়াল টু আসবে হচ্ছে হাফ কৃতকার্য হাফ এম ভি এফ তার স্কোয়ার, এটাকে 1 নাম্বার। তাহলে আমাদের কি লাগবে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছিস 1 কেজি ভরের তো এটা তো বস্তু বলা আছে, ফোর্স দেওয়া আছে, কিন্তু আমাদের বেগ লাগবে, বেগ বের করতে লাগবে। নাও বেগ বের করার জন্য কি করি, এফ ইকুয়াল টু কি জানি আমরা, এম এ, এ হচ্ছে কি ত্বরণ, ডিভি বাই ডিটি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ডিভি ইকুয়াল টু পাচ্ছি এফ বাই এম ইন্টু ডিটি। এবার এটার যদি কি করি আমরা ইন্টিগ্রেশন করি, বেগ বের করতে চাই, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন করতে লাগবে, ইন্টিগ্রেশন করলে কত আসবে, ইন্টিগ্রেশন করলে তুই একটা জিনিস দেখ, এটা কত আসলে হচ্ছে যখন টি ইকুয়াল টু 0 তখন বেগ কত ছিল, স্থির অবস্থায় বেগও 0 ছিল, আমাদের টি ইকুয়াল টু কত সেকেন্ডে, 1 সেকেন্ডে বের করতে লাগবে, বেগ কত আমরা সেটাই হচ্ছে বেগ করব, বেগ বের করব 5, তাহলে কত আসলে হচ্ছে 0 থেকে 1, এখানে হচ্ছে এফ হচ্ছে 60,
এফ এর ভ্যালু দেওয়া আছে, এম হচ্ছে 1 কেজি ইন্টু ডিটি। তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি কত আসবে, ভি আর 0 ভি এফ ইকুয়াল টু এখান থেকে হচ্ছে 6 বাইরে আসবে টি স্কোয়ার বাই 2, আর হচ্ছে 0 থেকে 1 হচ্ছে লিমিট। সো এখান থেকে আসবে ভি এফ মাইনাস 0 ইকুয়াল টু 6/2, আর এটা হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 0। সো এখান থেকে যদি দেখি আমরা, তাহলে ভি এফ ইকুয়াল টু তুই পাবি হচ্ছে 3 আর হচ্ছে 1 ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড। এবার হচ্ছে গতিশক্তি ইকুয়েশন 1 থেকে কি পাচ্ছি, ডব্লিউ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে হাফ ইন্টু 1 কেজি ভরের বস্তু ইন্টু বেগ হচ্ছে 3, তার হচ্ছে স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 9, দ্যাট ইজ কত হবে 4.5 জুল। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত হবে 4.5 জুল। তাহলে 4.5 জুল এমন আছে অপশন এ। ওকে, সো আজকে আমাদের কি করলাম, এই লেকচারটায় ইউনিট 4 এর 25টা কোশ্চেন সলভ করলাম। এর পরবর্তীতে আমরা ইউনিট 4 এর আরো কোশ্চেন সলভ করব, তাছাড়াও যে বাকি ইউনিটগুলো আছে সেই ইউনিট থেকেও আমরা প্রত্যেকটা কোশ্চেন সলভ করব। তোদের আবার বলতেছি, প্রত্যেকটা ইউনিটের জন্য ফর্মুলা রেডি কর, ফর্মুলা রেডি করে এমন করে ফর্মুলা দেখে দেখে তোরা কোশ্চেন সলভ কর। ওকে, আর তোদের কিন্তু ফিজিক্সে ভালো রেজাল্ট করার জন্য ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ জানতেই লাগবে, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ ছাড়া কেউ করতে পারবে না। আর শুধুমাত্র অপশন মুখস্থ করে যাস না, অপশন মুখস্থ করে গেলে কিছুই হবে না, অপশন মুখস্থ করে আবার বলতেছি কিচ্ছু হবে না। কোনটা কোশ্চেন কিভাবে ঘুরাই দিবে, তোরা যদি কোশ্চেন পড়ে প্রবলেম সলভ না করে অপশনে না পৌঁছাতে পারিস তাহলে কিন্তু লাভ নেই। অপশনে পৌঁছানোর জন্য তোদের কোশ্চেন ভালো করে পড়তে লাগবে, সলভ করতে লাগবে, তারপরে পৌঁছাতে লাগবে। ওকে, তোরা পরীক্ষা অনেক টাইম পাবি, কিন্তু সলভ তো করতে লাগবে, যতক্ষণ সলভ করিস নি ততক্ষণ হবে না। ওকে, এমন করে আমরা সবকিছু পড়তে থাকবো, ফিজিক্সের সাজেশন সমস্ত কিছু তোরা পাওয়া যাবে। এবং এর পরবর্তীতে পরের সেমিস্টারগুলো যদি পড়তে চাস তাহলে হচ্ছে অনলাইন বেসে জয়েন করার জন্য তোরা কি করতে পারিস, 9064671865। ওকে, আর তোদের ইউটিউব চ্যানেলে WBJER ব্যাচ আসতেছে। ওকে, তাছাড়াও তোরা কুচবিহারে অফলাইনে পড়াশোনা করতে পারিস, কুচবিহার মরাপড়া চৌপতি। ওকে, চল তাহলে আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট লেকচারে। টাটা বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস, বাই বাই।